আমি হচ্ছে কান্না ইঞ্জিন সম্বন্ধে পড়তেছিলাম। তো হলো কান্না ইঞ্জিনে কিভাবে কাজ করে ওটা পড়ছি। তো বিষয়টা অনেকদিন হয়ে যাচ্ছে। এজন্য আমি পুরো বিষয়টা আরেকটু রিকেপ করব এবং আজকে যে সমীকরণ গুলো আছে এগুলো প্রতিবাদ করবো। তাহলে আমি- হ্যাঁ, বহিঃদহ অন্তর্দহ না করাই এগুলো বহিঃদহ অন্তর্দহ বুঝলাম না এগুলো কোথায় আছে। বইয়ের মধ্যে পাইছো নাকি? আহ এক- না, এরকম কিছু পড়েনি। জাস্ট লিভিং রুম সম্বন্ধে পড়তেছিলাম, এইটুকুই পড়ছি। তো ওটা আর পড়িনি। এমনি প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী একটা ব্যাপার থাকে, এগুলো আমি এখন পড়াবো। এটা হচ্ছে আমরা যখন ইয়া করবো, এন্ট্রি করবো তখন পড়াবো যে হ্যাঁ প্রত্যাগামী কিংবা অপ্রত্যাগামী। তো আমাদের সিম্পল যেটা থাকে যে আমাদের যে ইঞ্জিন আছে সেখানে আমরা যেটা করবো যে আমাদের একটা তাপ উৎস থাকবে আর একটা তাপ গ্রাহক থাকবে। তো আমরা তাপ উৎস থেকে তাপ নেবো, QS পরিমাণ তাপ পেলাম। তো ইঞ্জিন এখানে কিছু পরিমাণ কাজ করবে, QS পরিমাণ, যেটা আর কি ওর কাজ আর কি। ডাব্লিউ পরিমাণ কাজ করলো ধরো, পুরাটা QS টা পুরাটা কাজ করতে পারবে না। কিছু লস, যেটা লস হবে সেই তাপটা আমরা তাপ গ্রাহকে নিচ্ছি। আর কাজ তাহলে কত হচ্ছে? QS মাইনাস কিউ, ডাব্লিউ সমান QS মাইনাস কিউ। এটা হচ্ছে নর্মাল আর কি ইঞ্জিনের ব্যাপার, যে সোর্স থাকে, সোর্স থেকে আমরা তাপ উৎস নিব, তাপ নিব, তারপর ইঞ্জিন ওই তাপ দিয়ে কাজ করবে এবং এইটা পুরোটাই করতে পারবে না, কিছু পরিমাণ লস হবে, ধরো কিছু পরিমাণ লস হলো, তাহলে সেটা আমরা তাপ গ্রাহকে নেব এবং কাজ হবে। হ্যাঁ, হ্যাঁ, দেখো তো এখন কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ওই তো, তাহলে এইটা আপাতত বুঝছো যে এই যে বাম পাশের যে গ্রাফটার কথা বলছি, তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের যে গৃহীত তাপটা যেটা তাপ উৎস থেকে নেবে, এটা আসলে দুইটা জিনিসের যোগফল, একটা হচ্ছে কৃতকাজ যোগ পরিহিত তাপ। দুইটা যোগফল হচ্ছে গৃহীত তাপ। এখন কার্নো ইঞ্জিন যেটা আছে ও আসলে কাজটা কিভাবে করে, মানে ডাব্লিউ পরিমাণ যে কাজ হবে ও কিভাবে করবে, সে আসলে দুইটা টেম্পারেচারে এই কাজটা করে থাকে। একটা হচ্ছে হাই টেম্পারেচার, একটা হচ্ছে লো টেম্পারেচার। তাহলে আদর্শ তাপ, আর আমরা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যেই আমরা তাপ উৎস এবং তাপ গ্রাহকের কথা বলতেছি সেগুলো হচ্ছে আদর্শ, মানে এর টেম্পারেচারটা ফিক্স থাকবে, ওদের টেম্পারেচারটা চেঞ্জ হবে না। এটা আগের দিনও বলছিলাম। এখন কার্নো ইঞ্জিনটা চারটা ধাপে কাজ করে, চারটা স্টেপে কাজ করে। মানে কোন একটা মানে কিছু যদি আমি কাজ করতে চাই, সিস্টেম থেকে যদি আমি কাজ নিতে চাই, তাহলে আমরা ওটাকে চারটা প্রসেসের মধ্যে নিয়ে যেতে হবে। প্রথমটা সমস্ত প্রসারণ, তারপর রুদ্রতাপীয় প্রসারণ, তারপর সমস্যা সংকোচন, তারপর রুদ্রতাপীয় সংকোচন। ওই একটা সাইকেল হলো, এই চারটা প্রসেস মিলে একটা সাইকেল। এই একটা সাইকেলে সে ধরে নাও ডাব্লিউ পরিমাণ কাজ করবে, সেটা কত? QS মাইনাস QL। এরপরে আমরা দেখছিলাম কি যে ওই যে প্রসেস গুলো আমরা কিভাবে করবো। তো আমরা একটা নেব, একটা মানে কি বলবো, আমাদের যে ওয়ার্কিং ফ্লুইড থাকবে, যেটা আসলে কাজ করবে, ওয়ার্কিং ফ্লুইড নিব, মানে ওটা হচ্ছে আমাদের সিস্টেম। তো এটা আমরা একটা সিলিন্ডারে নিলাম, যে সিলিন্ডারের যে দেয়ালগুলো ওগুলো হচ্ছে তাপ উপরিবাহী, আর যে সিলিন্ডারের বেসটা ওটা তাপ উপরিবাহী। তো প্রথমে ওই সিলিন্ডার, ওই যে ওয়ার্কিং ফ্লুইড আছে ওটার টেম্পারেচারটা হচ্ছে আমাদের তাপ উৎসের সমান নিছি। এবার আমরা ওটাকে তাপ উৎসের মধ্যে নিছি। তো কি হবে, তাপ উৎস থেকে টেম্পারেচার, যেহেতু তাপমাত্রা সেম আছে, পিএইচ সেম, তো যেটা হবে তাপ উৎস থেকে প্রচুর পরিমাণ তাপ নিবে এবং এই পুরাটা কি সমস্ত প্রসারণ হচ্ছে, তাই না? তো সমস্ত প্রক্রিয়া কি হয়, ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ হয়। তো এই পুরাটা যতটুকু তাপ নেবে পুরোটাও কাজে পরিণত করবে। ঠিক আছে, এইটুকু হলো। তো ফিগার টু তে দেখো ওই যে কিছু পরিমাণ ওই যে পিস্টনটা উপরে উঠে গেছে কারণ কাজ করছে। এখন এবার কি করব, এই এইখান থেকে আমরা কোন একটা সময়, এটা আমাদের উপর, তারপর আমরা কি করবো, তাপ উৎস থেকে অন্তরকে নেবো, মানে ফিগার থ্রি। তো এখানে অন্তরকে নেওয়াতে কি হবে, যে এখানেও প্রসারণটা হবে, কারণ ওই যে একটা জড়তার কারণে ওটা পিস্টনটা উপরে উঠতেছে। তো এখন এখানে তো আর কি বলে প্রসারণটা হচ্ছে, এখানে তো আর নিতে হবে, এখান থেকে তো চাপ কেউ সরবরাহ করবে না।
তাহলে এই যে এখানে যে কাজটা হবে, অন্তরকে যে কাজটা হবে, সেটা সম্পূর্ণ আসলে অন্তঃস্থ শক্তিতে আসে, অন্তঃস্থ শক্তি থেকে আসে। তার ফলে এখানে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যায়। টেম্পারেচারটা টিএস থেকে কত হবে, টিএল। তো যখন টেম্পারেচারটা টিএস থেকে টিএল হলো, তখন আমরা এটাকে সিঙ্কে নিব। এই যে ফিগার 4 এ সিঙ্কে নিলাম। এরপর কি হবে, সিঙ্কে টেম্পারেচারটা আর এই টিএলটা আমরা জানি সেম হবে। সেম হওয়ার সেম যখন হবে তখনই আমরা অন্তর থেকে সিঙ্কে এটা নিব। তো এখন কি হবে, উল্টাটা হবে এখানে, যে এখানে এখন এই যে সমস্ত সংকোচন হবে। সিঙ্কে যখন নিয়ে আসলাম তখন সমস্ত সংকোচন হবে। সমস্ত সংকোচন হবে মানে কি, যে ওয়ার্কিং ফ্লুইড থেকে সিঙ্ক তাপ নেবে। তো ওয়ার্কিং ফ্লুইড থেকে সিঙ্ক যখন তাপ নেবে, ওটা তাপ গ্রাহক যেহেতু, তো ওর কি হচ্ছে, ওর ওর সংকোচন হবে। তো এই সংকোচন হওয়াতে কিছু পরিমাণ নেগেটিভ কাজ, মানে সিস্টেমের উপর কাজ হচ্ছে না, তো এটা হচ্ছে নেগেটিভ কাজ। তো এইটা হচ্ছে তো একটা সময় এখান থেকে আমরা এই সিঙ্ক থেকে এটা আবার অন্তরকে নেবো। এটা কোন সময় নেবো, এটা আমাদের হাতে। তো অন্তরকে নেওয়াতে এখনো কি হবে, সংকোচন হবে। এবার আমাদের টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন। রুদ্রতাপীয় সংকোচন হলে টেম্পারেচারটা চেঞ্জ। তো এই টেম্পারেচারটা যখন পিএইচ, তখন আবার আমরা এই জিনিসটা তাপ উৎসে নিয়ে যাবো। তো এই পুরা সাইকেলটা বারবার চলতে থাকবে এবং আমরা এখান থেকে ডাব্লিউ পরিমাণ কাজ বের করে আনবো। ঠিক আছে? তো আমরা এখন এই পুরা ব্যাপারটা দিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো নিয়ে আসবো, যে আসলে ডাব্লিউ ভ্যালুটা কত হবে। এটা তাহলে তুমি দেখো কাজ আসলে কোথায় হয়েছে, পজিটিভ কাজটা আমাদের লাগে। তো কাজ হয়েছে দুইটা জায়গায়, একটা হচ্ছে ওই যে তাপ উৎসে যখন রাখছিলাম, যখন পিস্টনটা উপরে উঠতেছিল ফিগার 2 তে, তখন কাজ হয়েছে পজিটিভ কাজ। আর কি হয়েছে, যে এই যে অন্তরকে যখন রাখছিলাম তখনও কিছু কাজ হয়েছে, তখন ওই যে ওয়াকিং ফ্লুইডটা উপরে উঠছে। তো এই দুইটা জায়গায় ফিগার 2 এবং ফিগার 3 তে পজিটিভ কাজ হয়েছে। আর ফিগার 4 এবং 5 এ এগুলো নেগেটিভ কাজ হয়েছে। তো আমরা দেখবো যে এই পজিটিভ কাজটাই বেশি হয়, যেটা আমার দরকার আছে। তো এই ছিল সিম্পল প্রসেস। এখন আমরা এটার হচ্ছে ইকুয়েশন গুলো দেখতে হবে। তো এটা আমরা গ্রাফ দিয়েও নিছিলাম, তাই না? তো এ পয়েন্ট, শুরুতে আমাদের এ পয়েন্ট ছিল, তারপর কি, শুরুতে এ পয়েন্ট ছিল, তারপর এ থেকে বি পর্যন্ত নিয়ে আসছি। হ্যাঁ, এই যে কি হয়েছে, ভি 1 থেকে ভি 2 হয়েছে, মানে কাজ হয়েছে, মানে আয়তন বাড়ছে মানে কাজ হয়েছে। তো এটা কিভাবে কাজ হয়েছে, সমস্যা প্রসারণের ক্ষেত্রে এই কাজ হয়েছে। তারপর কি মনে আছে, তারপর সিঙ্কে নিছিলাম, সেখানেও কিছু পরিমাণ কাজ হচ্ছিল। তো এটা হচ্ছে বি থেকে সি। এরপর কি উল্টাটা হচ্ছে, সমস্ত সংকোচন হয়েছিল, এই যে সি থেকে ডি, তারপর ডি থেকে এ। তো এই যে গ্রাফটা, এটা এর আগে কিন্তু ব্যাখ্যা করছি, তো আবার যদি তোমরা বুঝতে পারবে। আর এগুলো তো এর আগের দিন বলছিলাম, এই যে এই সমস্ত প্রসারণে কি হচ্ছে, ডিডাব্লিউ টা আসলে কাজটা কার সমান, এই তো তাপের সমান, ডিকিউ এর সমান। আর রুদ্ধ তাপীয় প্রসারণে যে ডিডাব্লিউ হয়, ওটা কিসের, ওটা কার সমান, হচ্ছে মাইনাস ডিইউ এর। ডিইউ থেকে তো অন্তঃস্থ শক্তি দিয়ে সে কাজটা করছে যখন রুদ্ধ তাপীয় প্রসারণ হচ্ছিল। তারপর সমস্ত সংকোচনে কি হচ্ছে, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ। এক্ষেত্রে ডিডাব্লিউ টা নেগেটিভ পাওয়া যায়, কারণ কি, সিস্টেমের উপর কাজ হচ্ছে, বা তুমি চিন্তা করো আয়তন কমছে, আয়তন কমলে কি হবে, নেগেটিভ কাজ। তারপর ডি থেকে এতে আবার কি হচ্ছে, রুদ্ধ তাপীয় সংকোচন হচ্ছে। তো এখানে দেখো, এখানেও নেগেটিভ কাজ। এই নেগেটিভ কাজটা মাইনাস ডি ডাব্লিউ টা, মাইনাস ডি ডাব্লিউ মানে যেহেতু নেগেটিভ আয়তন কমছে এখানে, তাহলে এই যে এটা যদি আয়তন কমে থাকে, তাহলে এখানে নেগেটিভ কাজ আছে। তাহলে আমরা মাইনাস ডি ডাব্লিউ কি লিখতে পারি, বি। অর্থাৎ এখানে যেটা হবে, যে এখানে তোমার এই, দেখো টিএল থেকে পিএইচ হচ্ছে, মানে টেম্পারেচারটা বাড়ছে না, টেম্পারেচার বাড়লে অন্তঃস্থ শক্তি বাড়বে। তো আসলে নেগেটিভ কাজ হয়েছে এই জন্য, সিস্টেমের উপর যখন কাজ হয়েছে, তো এটা তো নেগেটিভ কাজ। সিস্টেমকে আমি কি কিছু পরিমাণ শক্তি দিছি, ওই জন্য ওর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইছে, এই জন্য টেম্পারেচারটা এখানে বাড়ছে। আর বি থেকে সি তে টেম্পারেচারটা কেন কমছিল, কারণ সিস্টেম কাজ করছে। তো এক্ষেত্রে ও নিজের অন্তঃস্থ শক্তি খরচ করে কাজ করছে, এই জন্য ওর ক্ষেত্রে টেম্পারেচারটা কমছে। তো এই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখতে। তো এখন এরপরে কি আছে, এটা এটা কি ছিল, হ্যাঁ এটা ছিল চাকরির প্রসেসের ক্ষেত্রে বলছিলাম, যে চাকরির প্রসেসে বলছিলাম আয়তন বাড়লে কাজ হবে। আচ্ছা, এটা বাদ দিয়ে আপাতত ইয়ে করো, যেটা আর কি আজকে পড়া ছিল, এটা হচ্ছে আবার
আমরা ওই যে গ্রাফটা ওটা আরেকবার আঁকার চেষ্টা করি। ঠিক আছে? তো ধরে নাও এ পয়েন্ট থেকে প্রথমে যে গ্রাফ পি ভার্সেস জি গ্রাফ, এ পয়েন্ট থেকে ধরে নাও আমরা বি পয়েন্ট আসি। তো এ পয়েন্টে আমরা ধরলাম পি ওয়ান ছিল আর কি পি এইচ। পিএইচ মানে তাপ উৎস যেটা। তো এখানে কি হয়, সমষ্ণ প্রসারণ হয় এ থেকে বি, সমষ্ণ প্রসারণ হয়। এবং তারপর কি করছি আমরা, তাহলে বি তে কি হবে, পি2 হবে, এটা ভি2 হবে, আর টেম্পারেচার কি চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে। তাহলে কি সমষ্ণ প্রসারণ হয়েছে না, সমষ্ণ মানে কি টেম্পারেচার ফিক্স। এরপরে কি হয়, রুদ্রতাপীয় প্রসারণ। তো রুদ্রতাপীয় প্রসারণের গ্রাফটা হয় একটু এরকম। তো এইটা হচ্ছে সি পয়েন্ট। সি পয়েন্টে এটা থেকে কত হবে, এটা পি, এটা হচ্ছে পি3 হলো ধরে নাও, এটা ভি3 হলো, আর এই টেম্পারেচার কি চেঞ্জ হবে, হ্যাঁ এখানে টেম্পারেচারটা চেঞ্জ হবে, কারণ এখানে সমস্ত রুদ্রতাপীয় প্রসারণ হয়েছে। এরপরে কি করছি আমরা, সংকোচন করছিলাম, তাহলে এই পাশে উল্টা দিকে যাবে, গেল। এখানে তাহলে এটা আমি ডি পয়েন্ট নাম দিলাম। তো এখানে কি হবে, এটা পি4 ধরো, এটা ভি4 ধরো, আর এটা কি চেঞ্জ হবে, না এটা চেঞ্জ হবে না, কারণ এটা সমস্ত সংকোচন হয়েছে, টেম্পারেচারটা ফিক্স। তারপর আবার এই এটা আমরা রুদ্রতাপীয় সংকোচন করছি, কতক্ষণ করছি, যতক্ষণ না টেম্পারেচারটা আবার এই পুরো একটা প্রসেস। এই হচ্ছে, এটা একটা সাইকেল। এই সাইকেলে আমরা কিছু কাজ করবো। তো আমরা জানি পি ভার্সেস ভি গ্রাফের যে ক্ষেত্রফলটা ওই কাজ নির্দেশ করে। তাহলে এখানে আসলে কাজটা যদি বলে যে কেউ কত কাজ হবে, সেটা হচ্ছে এই ক্ষেত্রফল, এটা হবে কাজের পি ভার্সেস ভি গ্রাফের যে ক্ষেত্রফল। এখন আমরা ইকুয়েশন নেব। তাহলে প্রথমে হচ্ছে এবি, প্রথমে কি করো, কাজের রাশিমালা আমরা কাজের, তো আমরা প্রথমে ডাব্লিউ এ বি বের করতে চাচ্ছি, মানে প্রত্যেকটা প্রসেসের কাজগুলো বের করবো। তো ডাব্লিউ এ বি, তো ডাব্লিউ এ বি হচ্ছে এখানে কি হয়েছে বলতে পারবো, সমস্ত প্রসারণ হয়েছে। তো সমস্ত প্রসারণে কাজের রাশিমালা কি বলতে পারবো, সত্যি কি মনে আছে, যে সমস্ত প্রক্রিয়ায় কাজ ফর্মুলাটা কি, আমি, হ্যাঁ, এন আর টি লন ভি2 বাই ভি1, মানে আদি ভি2 বাই ভি1। এখন টিটা আমরা জানি কি টিএক্স, না টিএক্স, টিএস ওয়ান, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা সমস্ত প্রক্রিয়া কৃত কাজের সাথে। অর্থাৎ তোমার যদি আয়তন ভি1 থেকে ভি2 হয় এবং সেটা যদি টিএস টেম্পারেচারে হয়, তাহলে সেক্ষেত্রে কাজ হচ্ছে এনআরটিএস ভি2 বাই ভি1। ডাব্লিউবিসি তে আমরা কাজ বের করতে চাচ্ছি, মানে ডিসি প্রসেস। তো এটা কি প্রসেস হচ্ছে, রুদ্রতাপীয় প্রসারণ। তো এই ক্ষেত্রে কাজের রাশিমালাটা মনে আছে কেন, কি হবে এটা, এটা হবে এন আর, এবারে লিখি 1 - গামা T1 - T2। তো এখানে T1 - T2 মানে কি, এখানে লিখে দিতে পারো TL - TS, এটা মানে গামা-1 দিলে TS - TL দেওয়া লাগতো, যদি ইয়া দিতে চাও, মানে 1 - গামা দাও, তাহলে TL - TS, মানে এটা আমাদের সূত্র ছিল। ঠিক আছে, অর্থাৎ তোমার TS থেকে যদি TL এ আসো, ধরে নাও এটা T1 আর এটা ধরে নাও T2, সেক্ষেত্রে কাজটা আমরা করছিলাম এনআর গামা-1 T1 - T2 ছিল। তো যেহেতু এখানে 1 - গামা নিছি, তাহলে এটা হবে TL - TH। ঠিক আছে, তাহলে এটা সূত্র আর কি, এটা সূত্র আমরা কিন্তু প্রতিপাদন করছি। তাহলে তারপর ডাব্লিউসিডি এখানে কি হচ্ছে, সমস্ত সংকোচন। তাহলে এখানে কাজটা কিভাবে বের করবো, এন আর, এটা কি হচ্ছে, এইখানে টেম্পারেচার কত টিএল না, এইখানে টিএল টেম্পারেচার, এখানে হচ্ছে টিএস। তাহলে এন আর টিএল পেলেন, শেষ আয়তন কত এখানে জি4, আর আদি আয়তন এখানে কত ভি3। এরপর ডিএ, ডাব্লিউ ডিএ বের করবো। ডাব্লিউ ডিএ হচ্ছে কি হবে, আর আর আমরা যদি 1 - গামা ব্যবহার করি, তাহলে এখানে হবে কি বলতো, TS - TL। ঠিক আছে,
তো আশা করি এখানে তো প্রবলেম হওয়ার কথা না, কারো প্রবলেম হওয়ার কথা না। তো এখন এখান থেকে দেখো, আমি এখানে যদি একটা মাইনাস কমন নিই, এন আর টিএইচ মাইনাস টিএল, আচ্ছা মাইনাস কমন নিয়েছি তো, টিএল মাইনাস টিএইচ বাই ওয়ান মাইনাস ওয়ান। দেখো তো ডাব্লিউ বিসি আর ডাব্লিউ ডি এ যদি যোগ করো শূন্য আসে না? শূন্য আসে কিনা বলো? হুম। তাহলে আমরা যদি টোটাল কাজটা বের বের করতে চাই, টোটাল কত কাজ হয়েছে, তাহলে আমরা যদি যোগ করি ডাব্লিউ এ বি যোগ ডাব্লিউ বিসি যোগ যোগ ডাব্লিউ সিডি যোগ ডিএ, তাহলে দেখো ডাব্লিউ ডিএ আর ডাব্লিউ বিসি পরস্পর কাটাকাটি যায়, কারণ এই যে দেখো একটা মাইনাস একটা প্লাস। তো শুধু পড়ে থাকবে কি ডাব্লিউ এ বি আর ডাব্লিউ এ সিডি, অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় সমস্ত প্রসারণের সময় যে কাজটা হয়েছিল এবি প্রসেস, সমস্ত সংকোচনের সময় যে কাজটা হয়েছিল সিডি প্রসেস, সেই দুটো কাজের যোগফল হবে নেট। আর এই যে রুদ্রতাপীয় প্রসারণ এবং রুদ্রতাপীয় সংকোচনের যে কাজগুলো হয়েছিল সেগুলো আসলে শূন্য। কারণ দেখো টেম্পারেচার টিএস থেকে শুরু হয়েছিল, টিএস থেকে টিএল এ আনছো, প্রসারণ করে ফের আবার সংকোচন করে টিএল থেকে টিএস এ নিয়ে গেছো। তো আলটিমেটলি তোমার কাজটা কি সমানই পাবা ইয়ার ক্ষেত্রে, সমস্যা রুদ্রতাপীয় ক্ষেত্রে। এখন আমরা দেখতে চাই এইটার নেট কাজটা কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে, এটা আমরা দেখবো। দেখবো যে নেট কাজটা পজিটিভ আসে। তো আমরা আমাদের কি আছে ডাব্লিউ নেট হচ্ছে ডাব্লিউ এবি প্লাস ডাব্লিউ সিবি। তো এখন ডাব্লিউ এবি কত ছিল, এন আর টি এইচ এল এন ভি টু বাই ভি ওয়ান যোগ এন আর টি এল ডাব্লিউ সিবি ছিল এল এন ভি ফোর আর ভি থ্রি ডাব্লিউ। এটা আমাদের বের করতে হবে। তো সেটার করার আগে আমাদেরকে এখানে একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে সাইডে। দেখো তাহলে কি ধরনের সম্পর্ক, এখান থেকে দেখো, কারণ আমাদের একটা সম্পর্ক লাগবে, তো এই জন্য আমরা এটা করছি। তো ইয়া প্রসেসে তুমি চিন্তা করো যে হয়ে গেল, আমাদের কি ছিল এ বি বি সি সি ডি এবং ডি এডি ছিল, তাই না? আমরা যদি ইয়ার কথা চিন্তা করি, মানে বিসি প্রসেসের কথা চিন্তা করি, বিসি প্রসেস, হ্যাঁ বিসি প্রসেসে আমরা যদি এই সূত্রটা খাই, এটা কি খাটানো যাবে না? টিএইচ, এই যে বিসি প্রসেসে আমরা হচ্ছে ওই যে আমাদের রুদ্রতাপীয় প্রসারণ হচ্ছে না, এই জন্য আমাদের টি আর জি এর মধ্যে তো একটা সম্পর্ক থাকে রুদ্রতাপীয়, ওটা আমরা ইউজ করবো। তাহলে আমরা এটা লিখতে পারি টি এইচ ভি টু গামা মাইনাস ওয়ান টি এল ভি থ্রি গামা মাইনাস ওয়ান, করতে পারি কিনা? করা যায়, কারণ অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্রতাপীয় প্রসেস, তো রুদ্রতাপীয় প্রসেস এই সম্পর্কটা আমরা লিখতে, তাহলে এটা কত ছিল ভি টু গামা মাইনাস ওয়ান, এটা হচ্ছে টি এল ভি থ্রি, কারণ এই প্রসেসটা কি এডিয়াবেটিক। আর ডিএ প্রসেস যেটা আছে, ডিএ প্রসেস ওটাও এডিয়াবেটিক, তাই না? ওটা হচ্ছে এডিয়াবেটিক, তো ওইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি টিএল ভি ফোর গামা মাইনাস ওয়ান টিএইচ ভি ওয়ান গামা মাইনাস ওয়ান। দেখো তো দেখা যায় কিনা, এই যে টিএল ভি ফোর গামা মাইনাস ওয়ান আর টিএইচ ভি ওয়ান গামা মাইনাস ওয়ান, চৌদ্দ জাতীয় ক্ষেত্রে। তো এটা ইকুয়েশন এক ধরলাম, আর এটা ইকুয়েশন দুই ধরলাম। তো ইকুয়েশন এককে দুই দিয়ে ভাগ করো বা দুইকে এক দিয়ে ভাগ করলে হলো, ধরো না এককে আমি দুই দিয়ে ভাগ দিলাম, ওয়ান ভাগ দুই, তাহলে আমি কি লিখতে পারি, উম, দেখো এটা লেখা যায় কিনা, ভি থ্রি বাই ভি ফোর ইজ ইকুয়াল টু ভি ওয়ান ভাগ ভি, দেখো লিখতে পারি, ঠিক আছে কি, ভি থ্রি ভাগ ভি ফোর আর ভি টু ভাগ ভি, দেখো তো এটা লেখা যায় কিনা।
এই যে টিএল 1/2 যদি করো তাহলে এই টিএল টিএল কাট, গামা মাইনাস ওয়ান আর গামা মাইনাস ওয়ান দুপাশে থাকবে, ওই দুটো কাটে দিতে হবে। তোমার যদি বুঝতে অসুবিধা হয় না আমি পুরোটা করে দিতে পারি। এই যে গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস, এরপর গামা মাইনাস ওয়ানটা বার করবো। এই তো এখান থেকে কি লেখা থাকে, V2/V1 এটাকে ওয়ান বাই V4/V3 লেখা যায়। হ্যাঁ, উল্টায় দিলে আগের জিনিসটা আসে। তো এই সম্পর্কটা আমাদের দরকার ছিল, এটা আমি এখানে প্রস্তাব রাখি। এন আর পি এইচ এল এন V2/V1। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমাদের আসছে, এটা তোমরা মনে রাখতে পারো, কোন সময় কাজে দিবে জানা নাই। এই যে যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে V2/V1 যা হবে V3/V4 এদের অনুপাতটা সেম হবে। V2 কি ছিল? V2 হচ্ছে ওই যে V2/V1, যে V2/V1 যা হবে কি বলছে V4/V3 টাইম এটা। Okay, এখন এখানে আমরা NRTL বসাবো। এখানে আমরা কি লিখতে পারি, ln, চাই কোনটা রিপ্লেস করবো, একটা রিপ্লেস করলে হয়, V4/V3 রিপ্লেস করলে এখানে আমরা লিখতে পারি 1/V2/V। তো আমি এটা রিপ্লেস করলাম, এইটা করবো V3/V4, V4 আর V3, V1, V2। তাহলে দেখো ক্যালকুলেশন হচ্ছে এটাই। এই ক্যালকুলেশন অনুযায়ী তোমার ডাব্লিউ নেট আসতেছে এনআর ln V2/V1 ইন্টু টিএস মাইনাস টিএল। তাহলে দেখো অবশ্যই এই মানটা পজিটিভ আসবে, পজিটিভ ভ্যালু আসবে, তাই না? নেগেটিভ, কারণ টিএস টা ইজ গ্রেটার দেন টিএল। তো যাই করি, টিএস টিএল এর ভ্যালু বসাও, V2/V1 এর ভ্যালু বসালে V2 ইজ গ্রেটার দেন V1। তো এই পুরো মানটা পজিটিভ আসবে, অর্থাৎ ডাব্লিউ নেটটা তুমি পজিটিভ পাবা এবং তোমার এখানে কাজ তুমি পাই গেছো। তাহলে তোমার যেটা আউটপুট দরকার ছিল সেটা হচ্ছে এটা, এনআর ln V2/V1 টিএস মাইনাস টিএল। এটা তুমি ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে যে কার্নো ইঞ্জিনে মাস হচ্ছে কত, এনআর ln V2/V1 ইন্টু টিএস মাইনাস টিএল। এখন এইটা আমরা কেন বের করলাম, এটা আর একটা কারণ আছে, এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তাহলে কাজের রাশিমালা পড়বো। এবার আমরা তাপের রাশিমালাটা পড়বো আর কি। যে ওই যে তাপ নিচ্ছে এবং দিচ্ছে, সেক্ষেত্রে তাপের রাশিমালাগুলো কি হবে? তাপের রাশিমালা, তো আমাদের প্রসেস চারটা, চারটা প্রসেসের জন্য তাপের হিসাব করতে হবে। তো আমরা প্রথমে হিসাব করবো কিউ এবি প্রসেসের জন্য, ডেল কিউ একটা। তো কিউ এবি প্রসেসের জন্য কি হয়েছে যে আমরা ওই যে ডি কিউ বা ডেল কিউ যে নিয়েছিলাম, এবি প্রসেসে কি হয়েছে, সমস্ত প্রসারণ হয়েছিল। তো সমস্ত প্রসারণে যে গৃহীত তাপটা ওটাই তো কাজে পরিণত হয়েছে। তাহলে এই যে তাপটা, এটাকে আমরা কাজের, কাজ দিয়ে বলতে পারি না, যে যত কাজ হয়েছে সেটাই আসলে গৃহীত তাপ। মানে জিনিসটা কি বুঝে পাইছি, যে সমস্ত প্রসারণে যে কাজটা হয়েছে ওটাই আসলে গৃহীত তাপের সমান। তাহলে এই ক্ষেত্রে কাজের রাশিমালা তোমরা বললাম যে এটা কি হবে, এন আর টি এইচ এল এন V2/V। এখন এই তাপটা হচ্ছে গৃহীত তাপ, তাহলে এটা অবশ্যই পজিটিভ আসবে, তাই না? কারণ এটা গৃহীত তাপ। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা, যে
ওই যেটা তাপ নিবে ওটাই তো কাজের পরিণত করছে। তাহলে কাজের রাশিমালা দিয়ে আমরা তাপকে বলতে পারি যে তাপ উৎপন্ন। তারপর প্রসেসটা কি ছিল? পিসি প্রসেস ছিল। পিসি প্রসেসে কি হচ্ছে রুদ্রতাপীয় প্রসেস। তাহলে এখানে তো তাপের আদান প্রদান শূন্য, কারণ অন্তরক আছে। রুদ্রতাপীয় ডেল ভি কত হয়? 0 হয়। ব্যাপারটা কি ছিল? সমুষ্ণ সংকোচন। সমুষ্ণ সংকোচনের ক্ষেত্রে যে কাজটা বের হবে ওটা কি হবে? আপনার PL ln V4/V3। এখন এইটা নেগেটিভ আসবে, নেগেটিভ। কারণ এটা কি? বর্ধিত তাপ। ঠিক আছে? এর পরের প্রসেসটা ছিল আবার রুদ্রতাপ। তো এখানে তো গৃহীত তাপ শূন্য হবে। তো এইটা হচ্ছে কাজের রাশি। ওকে। তো এখন আমরা এই জিনিসটা আগে বলছিলাম যে কার্নো ইঞ্জিন ২ টা টেম্পারেচারে অপারেট করে। এখন এই টেম্পারেচার গুলো আ ইম্পোর্টেন্ট আমার কাছে। তো এই যে ২ টা টেম্পারেচার TH এবং TL এগুলো ইম্পোর্টেন্ট, কারণ এগুলো দিয়ে কার্নো ইঞ্জিনের অনেক কিছু বের করা যায় বা অনেক কিছু ধারণা করা যায় ইঞ্জিনটা। তো আমরা এখন যেই টার্মটা পড়বো, ইঞ্জিন পড়লাম, এর কাজের রাশিমালা পড়লাম এবং তাপের রাশিমালা পড়লাম। এবার এই ইঞ্জিনটার আমরা এফিসিয়েন্সি মেজার, এখন কোনো কিছুর এফিসিয়েন্সি কাকে বলে বলতে পারবা? এফিসিয়েন্সি বলতে তুমি কি বুঝো, বা দক্ষতা, কর্মদক্ষতা যেটাকে বলে? হ্যাঁ, মানে আমরা 9-10 এ কি পড়ে আসছি? যে আমাদের কার্যকর ভাগ প্রদত্ত, তাই না? যে তুমি কি পরিমাণ ইনপুট দিছো তার তুলনায় আউটপুট কি পাইছো? মানে এইটার রেশিও। অর্থাৎ তোমার আউটপুট ভাগ ইনপুটের রেশিও। এটা ছিল না? ওই যে একটা সূত্র পড়তো তোমরা, পি আউট ভাগ পি ইন ইনটু 100%। এইটা ওরকমই আছে, তাই না? এটাই তো আমাদের এফিসিয়েন্সি। তো আমরা এই কার্নো ইঞ্জিনটার এফিসিয়েন্সি মেজার করতে চাচ্ছি। তো এটা আমরা কিভাবে মেজার করবো? এতে কত ইনপুট দিছে ওটা দিব, আর এ কত আউটপুট দিছে ওটা দিব, তাই না? তো এই ইনপুটটা আসলে কি? ইনপুটটা কি বলো দেখি? ইনপুটটা হচ্ছে তাপ উৎস থেকে কি পরিমাণ তাপ গ্রহণ করছে, ওটাই হচ্ছে ইনপুট। তাহলে ইনপুটটা হচ্ছে তাপ উৎস থেকে কি পরিমাণ তাপ দেওয়া হয়েছে, ওইটা হচ্ছে ওর ইনপুট। মানে ওই যে এই ইয়াটার কথা চিন্তা করো, এই যে হয়ে গেল ইনপুটটাও কি এই কিউএইচ, বা যে পরিমাণ তাপ দেওয়া হচ্ছে ওকে, কিউএইচ, এটা হচ্ছে ওর ইনপুট। আর আউটপুটটা কি? যে পরিমাণ কাজ সে করছে, কৃত কাজ, এটা হচ্ছে আউটপুট। মানে কিউএইচ ইনপুট দিয়ে কাজ কত পাইলাম আর কি, এটা হচ্ছে আউটপুট, তাই না? তাহলে আমরা উপরে কি বসাবো? কৃত কাজ, তখন ডাব্লু বা ডাব্লু নেট বলতে পারো। সে কত কাজ করলো। আর ইনপুটটা কি হবে? কিউ এ বি সমান হবে না? কিউ এ বি সমান, কারণ এখানে তো তাপ সে গ্রহণ করছে কিন্তু 100%। দেখো হয় কিনা। এখন ডাব্লু নেট কত বের করে রাখছি? এই যে এন আর টি, এটা কত বের করলাম? এন আর এল এন V2/G1 TH মাইনাস TL, এটা বের করে রাখছিলাম যে এটা সূত্র আমরা বের করতে পারি। ডাব্লু নেট আর কিউএবি কত হচ্ছে এখানে? কিউএবি হচ্ছে আমাদের এন আর টিএইচ এলএন V2/GR। তো এখানে দেখো কিছু জিনিস কাটাকাটি যায়, পড়ে থাকতেছে টিএইচ মাইনাস কি TL ডিভাইডেড বাই কি TL। তো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা যায় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটার সাথে মানে 100% গুণ হবে। মানে যেহেতু আমরা ইফিসিয়েন্সি কে সবসময় কি শতকরা হিসাব করি, তাই না? এই এটা, তাহলে এইটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি ফর্মুলা, তার জন্য কার্নো ইঞ্জিনের জন্য। বুঝতে পারছো কি? এখন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতে হবে আমাদেরকে। যে কোনো ইঞ্জিন, তো কার্নো ইঞ্জিন, যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে এটার যে ফর্মুলাটা আছে, সে এখন আমরা এখানে পরবর্তী পৃষ্ঠা, যে কোনো ইঞ্জিন, বুঝলো?
যেকোনো ইঞ্জিনের ক্ষেত্রে এটা যেটা আছে এটা হচ্ছে তোমার ডাব্লিউ নেট কত হলো ডিভাইডেড বাই কি পরিমাণ তাপ নিচে কিউএইচ, কারণ উৎস থেকে যে পরিমাণ তাপ আছে। তো ডাব্লিউ নেটটা আমরা জানি যে এই কিউএইচ থেকে যদি কিউএল বিয়োগ দাও, মানে তাপ প্রকৃত তাপকে বিয়োগ দাও বা কিউএইচ হবে এখানে, তাহলে আমাদের এটা আসতেছে 1 মাইনাস কিউএল বাই কিউএইচ। তাই এই যে ফর্মুলাটা আমরা বের করলাম, এটা হচ্ছে যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে সত্য, ঠিক আছে? আর কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পাইলাম যে এটা ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস টিএল ভাগ টিএইচ কিন্তু 100%, এটা হচ্ছে এইটা শুধু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে শুধু এটা পাবে। অন্য কোনো ইঞ্জিনের ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবা না, শুধু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। পাশেরটা যেটা আছে এটা যে কোনো ইঞ্জিনের জন্য আমরা এটা পাঠাইতে পারি, যে কোনো ইঞ্জিন। আমার কার্নো ইঞ্জিনের জন্য এটা থাকবে, যে কোনো ইঞ্জিন। তাহলে কার্নো ইঞ্জিনের জন্য এই দুইটা সূত্র খাটবে, কিন্তু যদি শুধু কার্নো ইঞ্জিন বলে সেক্ষেত্রে তুমি ডান পাশেরটা মানে মানে কার্নো ইঞ্জিন সরি অন্য কোনো ইঞ্জিন তোমাকে দিছে, তো সেটা তুমি দক্ষতা বের করলে এই ডান পাশের সূত্রটা দিয়ে, তাহলে সেটা ভুল হবে। কারণ দেখো, এই যে ফর্মুলাটা ডিরাইভ করছি আমরা, এখানে আমরা ডাব্লিউ নেট এর ভ্যালু কিন্তু এইটা বসাইছি, আর কিউ এর ভ্যালু আমরা এটা বসাইছি। তো এটা কার জন্য আমরা বের করছি বলো তো, কার্নোর ক্ষেত্রে। এই জন্য এই ফর্মুলাটা আমরা বলতে পারি যে হ্যাঁ এটা কার্নো ছিল সত্য। কিন্তু অন্য কোনো ইঞ্জিনের ক্ষেত্রে তো ডাব্লিউ নেট এটা আসবে না, আর কিউ এর এটা আসবে না, অন্য কিছু হয়তো আসবে। তো সেক্ষেত্রে আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারবো না। এটুকুই আর কি, শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য এই দুটাই সেম। অর্থাৎ বাম পাশের সূত্র দিয়ে যে অঙ্ক করে এটা বের করবো, ডান পাশের সূত্র দিয়ে অঙ্ক করে একই জিনিস বের করবো। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে দুইটা সেম। এখান থেকে আমার আরেকটা ফর্মুলা চলে আসে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, যে এই জিনিসটা বলতে পারি। তুমি দেখো, দুটো যদি সেম সেম হয় তাহলে আমরা বলতে পারি যে 1 মাইনাস কিউএল ভাগ কিউএইচ ইজ ইকুয়াল টু 1 মাইনাস টিএল ভাগ টিএইচ। তো এখান থেকে কি বলা যায় যে কিউএল ভাগ কিউএইচ ইজ ইকুয়াল টু টিএল ভাগ টিএইচ। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা এবং গৃহীত তাপ এবং বর্জিত তাপের মধ্যে ইজিলি একটা সম্পর্ক নিয়ে আসা যায়। যেকোনো তিনটা দেওয়া থাকলে বাকি আরেকটা বের হয়ে যাবে। এগুলো পরিষ্কার, এগুলো মনে আছে তো নাকি? টিউবওয়েল কি ছিল বলো দি, একটু বলো তো, টিউবওয়েল কি ছিল? টিউবওয়েলটা কি ছিল? তাপ গ্রাহকে বর্ধিত তাপ। আর টিউএসটা কি ছিল? তাপ উৎস হতে গৃহীত তাপ, গৃহীত তাপ। আর টিএলটা কি বলো তো, টিএলটা কি বলো, কেউ বলো। হ্যাঁ, কার টেম্পারেচার এটা? তাপ গ্রাহকের টেম্পারেচার। এগুলো ভুলে গেলে তো হবে না, তখন ধরে যদি এত কিছু গল্প করে এগুলো বলতে না পারো। আর টিএসটা কিসের, কিসের টেম্পারেচার এটা? তাপ উৎসের, তাপ উৎসের টেম্পারেচার। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এই সম্পর্কটা বলতে পারি, শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। তো এখানে কি বলতে পারি যে কিউএল বাই কিউএইচ ইজ ইকুয়াল টু টিএল বাই টিএইচ, অনলি ফর কার্নো ইঞ্জিন।
তো এটা থেকে আরেকটা জিনিস বলা যায় যে কোন একটা ইঞ্জিন কার্নো ইঞ্জিন কিনা সেটা তুমি কিভাবে প্রমাণ করতে পারো? এইটা যদি তোমার ইয়া হয়, মানে সত্য হয়, মানে এই যে এই সম্পর্কটা যদি সত্য হয়, তাহলে সেটা তুমি বলতে পারবে এটা একটা কার্নো। অর্থাৎ বর্ধিত তাপ এবং গৃহীত তাপের অনুপাত যদি গ্রাহকের তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রার অনুপাতের সমান হয়, তাহলে তুমি বলতে পারবে ওটা একটা কার্নো ইঞ্জিন। এটা একটা অনুসিদ্ধান্ত বলতে পারো যে কার্নো ইঞ্জিন হওয়ার শর্ত হলো যে এইটা থাকতে হবে, the condition to become a conductor. বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, ঠিক আছে। তো কারণ কারণ কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে এটা যেহেতু পসিবল, এই জন্য কি করবো, তো এইটা তুমি বলতে পারো যে কার্নোট ইঞ্জিনের শর্ত হলো যে টিএল বাই টিএস টা হবে প্রযোজিত তাপ ভাগ গৃহীত তাপ। টিএল বাই টিএস হবে প্রযোজিত তাপ ভাগ গৃহীত তাপ। বুঝতে পারতেছো? টিএল টিএসটি হবে বর্ধিত তাপ ভাগ গৃহীত তাপ। দেখ, এখন কার্নোট নামে একটা থিওরাম আছে। তো কার্নোট থিওরামটা বলতেছে যে নির্দিষ্ট দুটি তাপমাত্রায় ক্রিয়াত যে কোনো তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা ওই দুটি তাপমাত্রায় ক্রিয়ারত কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতার চেয়ে কম হয়। এটা হচ্ছে কার্নোট থিওরাম। লিখে দিচ্ছি, কার্নোট থিওরাম। কার্নোট থিওরামটা বলতেছে যে তুমি টেম্পারেচার নিলে, দুইটা টেম্পারেচার নিলে, আমি আগে জিনিসটা লিখে দিই তারপর তখন বোঝাই দিচ্ছি। নির্দিষ্ট দুটি নির্দিষ্ট দুটি তাপমাত্রায় ক্রিয়ারত যে কোনো আচ্ছা, এটা বললে কার্নোট থিওরাম। তো ও বলে কি, মানে এই থিওরেমটা বলে কি যে ধরো না তুমি দুইটা টেম্পারেচার সেট করলো, T1 আর T2। হ্যাঁ, তো এই দুইটা টেম্পারেচারে তুমি একটা ইঞ্জিনকে অপারেট করবা। তো সেটা যে কোনো ইঞ্জিন হতে পারে, তাপীয় ইঞ্জিন তো অনেক প্রকার হতে পারে। তো ওই দুইটা টেম্পারেচারে, মানে তুমি যদি কোনো একটা ইঞ্জিনকে অপারেট করো, তাহলে ওই ইঞ্জিনের কর্মদক্ষতা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতার চেয়ে কম পাবা। বুঝতে পারছো? মানে মানে নির্দিষ্ট দুইটা যদি টেম্পারেচার নাও, T1 আর T2 নাও, তাহলে ওই দুইটা টেম্পারেচারে সর্বোচ্চ কর্মদক্ষতা যে ইঞ্জিন থেকে তুমি পাবা সেটা হচ্ছে কেবলমাত্র কার্নো ইঞ্জিন। অন্য কোনো ইঞ্জিন থেকে কার্নো ইঞ্জিনের চেয়ে বেশি কর্মদক্ষতা পাওয়া সম্ভব না। এটা কারণ ছিল। ঠিক আছে? তো তুমি যে যে কোনো দুটো টেম্পারেচারে ধরে নাও তোমার ইয়াটা সেট করলা, মানে ইঞ্জিনের অপারেট করবা ওই দুইটা টেম্পারেচার। তো ওই দুইটা টেম্পারেচারে যদি আমরা কার্নো ইঞ্জিনকে অপারেট করি, তাহলে ওর কর্মদক্ষতা অলওয়েজ বেশি পাবো। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এইটাই বলতেছে কার্নোট থিওরেম। ওকে।
তাহলে এখন এইখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা সেটা হচ্ছে এই যে এটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টিএল বাই টিএক্স। এটা বলতে পারবো এটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টিএল বাই টিএক্স। এটা এগুলোতেই অঙ্ক আছে, এগুলোতেই অঙ্ক আছে। তাহলে আমরা কয়েকটা অঙ্ক করতে পারি। হ্যাঁ, আমরা কয়েকটা অঙ্ক করি তাহলে। তাহলে স্যার এটা কি করতে পারতেছো তোমরা? জিনিস কি দেখা যাচ্ছে? আহ হ্যাঁ, কি বলতেছে এখানে এই অঙ্কটাতে? বলতেছে যে কোনো এটা একটু ছোট করি। কোনো আহ, তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কখনোই 100% হতে পারে না, ব্যাখ্যা করতে হচ্ছে। অথবা কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% হওয়া সম্ভব নয়, কেন? ব্যাখ্যা করো। তাহলে এটা উত্তরটা কিভাবে করবে বলো তো? এটা আমরা এই সূত্র দিয়ে করতে পারি। এটা ইকুয়াল টু আমরা কি করছি একটু আগে করলাম, এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টিএল আর টিএইচ ইন্টু 100%, তাই না? এখন এটার ভ্যালু তুমি যদি 100% ধরো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 100 টিএল টিএইচ ইন্টু 100। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? ওয়ান মাইনাস টিএল বাই টিএইচ। ওয়ান ওয়ান কাটা যায়, ওয়ান ওয়ান কাটা যায় নাকি? তাহলে টিএল বাই টিএইচ এর ভ্যালু আসতেছে কত? শূন্য। টিএল বাই টিএইচ এর অনুপাত আসতেছে শূন্য। তাহলে এখন এখান থেকে যদি টিএইচ এর টেম্পারেচারটা বের করো, তাপমাত্রার টেম্পারেচারটা বের করতে চাও, টিএইচ, এটা কি হবে? টিএল বাই আর গুণ করো আর কি। তো এখান থেকে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা মানে কি অসীম হয়ে যাওয়া। কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা মানে যেটা অসংজ্ঞায়িত, তা আমরা অসীম হিসেবে বলতে পারি। তো এটা আসলে কি বলো দি, যে তাপ হচ্ছে টেম্পারেচারটা অসীম হয়ে যাচ্ছে। তো এটা কি কখনো সম্ভব যে কোনোদিন, যে তাপ হচ্ছে টেম্পারেচারটা অসীম? সেটা সম্ভব না। তাই জন্য আমরা বলবো কখনো কোনোদিন দক্ষতা 100% পাওয়া সম্ভব না। যে যেহেতু তাপ হচ্ছে টেম্পারেচারটা অসীম হয়ে যাচ্ছে, দক্ষতা 100% হওয়ার জন্য সেটা সম্ভবই না কোনোদিন। এই জন্য আমরা বলবো যে 100% হয় না, বা টেম্পারেচারটা কি, এটাই। তাহলে এরপরের অঙ্ক করি আমরা। পরের কোনটা করা যায়? এটা দেখো এখানে কি বলছে, যে একটি আদর্শ তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে এত তাপমাত্রায় এত শক্তি গ্রহণ করে। দেখতে পাচ্ছ তোমরা? নিম্ন তাপাধারে এত জুল তাপশক্তি বর্জন করে। নিম্ন তাপমাত্রা নিম্ন তাপমাত্রার তাপাধারে তাপমাত্রা ও ইঞ্জিনের দক্ষতা নির্ণয়। ঠিক আছে? বড় করবো? বড় করলে তো ইয়ে হয়ে যাচ্ছে, দেখা যায়। আচ্ছা আমি বলে দিচ্ছি, এই যে আমি পড়ে করতেছি। একটি আদর্শ তাপ ইঞ্জিনের তাপ উৎস থেকে
600 কেলভিন 600 কেলভিন সরি কেলভিন হ্যাঁ 600 কেলভিন তাপমাত্রায় এত জুল 2.56 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল তাপ শক্তি গ্রহণ করে, ঠিক আছে? তাপ উৎস থেকে এত তাপমাত্রায় এত তাপ গ্রহণ করছে এটা বলছে। এবং নিম্ন তাপমাত্রার তাপাধারে মানে তাপ ধারক তাপাধারে নিম্ন তাপমাত্রার তাপাধারে কত শক্তি বর্জন করে? 5 ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার এখানে বোধহয় আছে এটা কত বুঝা গেছে কত আছে 5 আর কি 10 টু দি পাওয়ার 5 এত জুল 10 টু দি 5 জুল তাপ শক্তি বর্জন করে। নিম্ন তাপমাত্রার তাপাধারের তাপমাত্রা কত এবং মানে টি এল আর ইটার ভোল্টেজ তোমার টি এক্স দেওয়া আছে ইউ এইচ দেওয়া আছে ইউ এল এক্স করতে পারবো করো দি ট্রাই করো দি আমি ভ্যালুগুলো লিখেও দিছি আর কি ট্রাই করো দি প্রথমে ইয়াটা বের করো এই টিএল এর টেম্পারেচারটা বের করো টিএলটা ও আচ্ছা আমি আজকে করে দিচ্ছি কারণ তোমার সূত্র তো কেবলই পড়লাম এই দেখো তোমাদের এই তিনটা টার্ম টার্ম দেওয়া আছে দেখছো টিএইচ কিউএইচ কিউএল তোমার টিএল বের করতে বলছে তো একটু আগে সূত্রটা পড়লাম কিউএইচ বাই কিউএল ইজ ইকুয়াল টু কি টিএইচ বাই টিএল তো এখান থেকে আমরা ইজিলি টিএলটা বের করতে পারবো না টিএলটা বের হয়েছে টিএল জানো টিএইচ জানো তাহলে তুমি ইটাটা বের করতে পারবে না 1 মাইনাস টিএস অফ টিএল ইন্টু 100% তাহলে এইটা বের হয়ে যাবে হ্যাঁ এটা আদর্শ তাপ ইঞ্জিন বলছে মানে এটা একটা কার্নোট ইঞ্জিন তোমার এখানে যত অঙ্ক আসে মানে 99% কার্নোট ইঞ্জিন আসে খুবই কম যে এটা অন্য কোনো ইঞ্জিন যাই হোক এই ইটার ভ্যালুটা আমরা টিএল না বের করে বের করতে পারবো তাই না এটা কি 1 মাইনাস কিউএইচ সরি কিউএল ভাগ ইউএইচ এটা সূত্র দিয়ে বের করা যায় কিউএল আর কিউএইচ এর ভ্যালু তো দেওয়াই ছিল তাই না টিএল টা না বের করে এটা বের করা যায় ঠিক না কিন্তু তুমি যদি টিএল টা বের করে ফেলছো তাহলে তুমি এই নিচের সূত্রতে যে এটা বের করতে পারো তো এটা জাস্ট কিছু না ওই সূত্রগুলো প্রয়োগের জন্য একটা ম্যাথ ছিল হ্যাঁ আচ্ছা এরপরে তাহলে করা যায় আরেকটা করি এটা তো সোজাই লাগতেছে এটা এটা বোধহয় আচ্ছা করতে পারতেছো কি কি বলতেছে একটা প্রত্যাগামী ইঞ্জিনের অন্তর্গামী তাপের এত অংশ কাজে রূপান্তরিত হয় প্রত্যাগামী ইঞ্জিন বলতে এখানে কার্নো ইঞ্জিনের কথা হচ্ছে এর নিম্ন তাপমাত্রায় আরো এত হ্রাস করলে এর নিম্ন তাপমাত্রা আরো যদি এত হ্রাস করি মানে টিএল এর পরিমাণ যদি এত হ্রাস করা হয় তাহলে এর দক্ষতার দ্বিগুণ হয় উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা বের করো মানে ওই ইঞ্জিনটা টিএল এবং টিএইচ এর ভ্যালু বের করতে হচ্ছে তোমার কাছে দুইটা ইনফরমেশন দেওয়া আছে প্রথম ইনফরমেশনটা হলো যে অন্তর্গামী তাপের এক অংশ কাজে রূপান্তরিত করে মানে ধরুন অন্তর্গামী তাপ বলতে কি ওই কিউএইচ এর ভ্যালুটার কথা বলছে সে কিউএইচ এর 1/6 হচ্ছে কাজে রূপান্তরিত করে ওইটা বলছে আর কি বলছে পরের কন্ডিশনে বলছে যে নিম্ন তাপমাত্রা আরো এত যদি হ্রাস করি অর্থাৎ তেল এর পরিমাণ যদি কমাই দিই তাহলে দক্ষতা দ্বিগুণ হবে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা বের হবে। আচ্ছা, এইটা আগে একটু আমরা একটু আলোচনা করে নিই আমাদের যে সূত্রটা ছিল সূত্রতে দেখো আমরা একটা ইঞ্জিন আছে আমাদের কাছে কার্নো ইঞ্জিনের কথা চিন্তা করো। সেটা এটা 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 মানে যেটা দেওয়া আছে এটা এখন এইটা যদি তুমি বাড়াইতে চাও তো কয় ভাবে বাড়াইতে পারবে চিন্তা করতে বলতে পারবে তুমি যে তুমি কিভাবে এটা বাড়াইতে পারো মানে দক্ষতাটা কিভাবে বাড়াইতে পারো? কোন দুইটা জিনিস দিয়ে বাড়া কমা করো তোমার যদি একটা কার্বন ইঞ্জিনের দক্ষতা বাড়াইতে হয় তাহলে তুমি এই ওর যে তাপ প্রভাবটা আছে ওটা কি কমাবা তাপ প্রভাবের টেম্পারেচার কি কমাবা নাকি বাড়াবা বুঝছো
হ্যাঁ, টিএল এর মান কমাইতে হবে। যদি তুমি, কারণ ওয়ান মাইনাস টিএল বাই টিএস টা, তাহলে তুমি টিএল এর ভ্যালু যদি কমাও তাহলে এইটা বাড়বে, অথবা টিএচ এর ভ্যালু যদি বাড়াও তাহলে আলটিমেটলি টিএল বাই টিএস কমবে, ওয়ান মাইনাস এটা বাড়বে তাহলে। তাহলে টিএচ এর ভ্যালু বাড়াইতে পারি অথবা টিএল এর ভ্যালু কমাও দক্ষতা বাড়ানো যায়। তো টিএল কমলে দক্ষতা বাড়ে, টিএচ বাড়লে তাপ হচ্ছে তাপমাত্রা যদি বাড়ানো যায় সেক্ষেত্রে দক্ষতা বাড়ে, তাই না? এটা, তো এটা সিম্পল লজিক ছিল যে এটা করা যায়। তো এখন দেখো আমাদের এই যে অঙ্কটা আছে, এখানে কি করছে, নিম্ন তাপমাত্রাকে হ্রাস করছে, তাই না? এত ডিগ্রি হ্রাস করছে, দক্ষতা দ্বিগুণ হচ্ছে, অবশ্যই দক্ষতা বাড়ার কথা, দক্ষতা বাড়ছে। তো এখন উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা বের করতে হচ্ছে, কিভাবে বের করা যায় এখন? কোনো আইডিয়া আছে কারো কিভাবে বের করতে পারি? তো প্রথমে আগে তুমি ধরে নাও যে উচ্চ তাপমাত্রা কত, পিএইচ। আমার অন্তর্গামী তাপের 1/6 অংশ কাছে পরিণত হয়, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে ডাব্লিউটা আসলে কি 1/6 অফ কিউ এইচ, যা বলা যায়। তাহলে 1/6 আসলে কি লিখতে হবে, 1/6 কি, ডাব্লিউ বাই কিউ এইচ। এখন ডাব্লিউ বাই কিউ এইচ টা কি ছিল, ইটার ভ্যালুটা ছিল না, তাহলে এটার জায়গায় আমরা কি এটা লিখতে পারি না, 1 বাই জেড, কারণ টিএল বাই টিএইচ, দেখা যায় কিনা, দেখা যায়। তাহলে আমাদের যেহেতু আননোন কয়টা দেখো, দুইটা আননোন, একটা টিএচ একটা টিএল, আমাদের সমীকরণ দুইটা লাগবে, একটা সমীকরণ এটা অলরেডি পাই গেছি। তো এটাকে যদি আরো ছোটখাটো করা যায়, ইচ্ছা করলে করতে পারো। যেমন ধরে নাও টিএল বাই বাই টিএস টাকে কি লেখা যায়, 1 - 1/6, এটা কত আছে, টিএল বাই টিএচ হচ্ছে কি 5/6, তাহলে 6TL - 5TH ইজিক্যাল টু 0, এটা একটা সমীকরণ পাইলাম। মানে একটা টিএলটা এক্স হলো আর টিএসটাকে ওয়াই ধরো, এরকম হতে পারে। একটা সমীকরণ লাগবে, কিন্তু দুইটা আননোন, সেটা কোথা থেকে পাবো, এই যে এই সত্যটা থেকে। এখন সে যে টিএল এর পরিমাণ যদি এত কমাই তাহলে দক্ষতা দ্বিগুণ হবে। এখন দেখো, আহ এটা তো জানো যে ক্যালভিন স্কেলে কোনো কিছু বাড়া কমানো যা কথা, সেলসিয়াস স্কেলে বাড়ানো কমানো একই কথা, তাই না? ক্যালভিন স্কেলে যদি তুমি 500 ডিগ্রি, 500, 200 ক্যালভিন বাড়ো, সেলসিয়াস স্কেলে 200 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। তো এটা আমরা ওই যে একটা সূত্র পড়ছিলাম যে টিসি ইকুয়াল টু কি, টিকে, না সরি, টিকে ইজ ইকুয়াল টু টিসি প্লাস 273, একটা সূত্র ছিল। তো ক্যালভিন স্কেলে কিংবা তাপমাত্রা বাড়ানো কমানো যায় কথা, ইয়া সেলসিয়াস স্কেলে বাড়ানো কমানো একই। তো এক্ষেত্রে আমরা ইটা লিখতে পারি, দেখো দক্ষতা দ্বিগুণ হয়ে গেছে, তো আগে দক্ষতা কত ছিল, 1/6, এখন যদি দক্ষতা দ্বিগুণ হয় তাহলে 2 × 1/6, এটা কি 1 - টিএল টা কমাইছে, তাই না? তাহলে টিএল থেকে কত কমাইছে, 62 কমাইছে, আর টিএইচ লেখা যায়। তো এই জিনিসটা কি বুঝতে পারছো, এই যে দক্ষতা দ্বিগুণ হয়ে গেছে মানে কি, আগে 1/6 ছিল, এই যে দক্ষতা, এটাই তো দক্ষতা, আগে 1/6, এখন কি হয়েছে, দ্বিগুণ হয়েছে, 2 × 1/6। তো 1 - এবার টেম্পারেচারটা, গ্রাহকের টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, TL - 62/TH। তো এখান থেকে কি লিখতে পারি, 1/3, 1 - TL/62। তো এখান থেকে একটা ইকুয়েশন আসবে, তো আমরা লিখি TL - 62/TH। কিভাবে? আর প্রথমে এটা তো আমি জানি, প্রথমে এটা তো জানি, এটা হচ্ছে 1/6, তারপর এটাটা হবে তার দ্বিগুণ, 2 × 1/6। তো আমার তো এটা বের করতে হবে, আমার তো তার এই যে তার নিম্ন তাপমাত্রা আর উচ্চ তাপমাত্রা বের করতে হবে। তো এই জন্য আর কি প্রথম এখান থেকে একটা ইকুয়েশন নিয়ে আসলাম, এখান থেকে আরেকটা ইকুয়েশন বানাম। অঙ্কটার নিয়মটা হচ্ছে এরকম। বুঝো নাই?
এখন তোমার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে তুমি ইজিলি এটা সলভ করতে পারো। এটা ইকুয়েশন 2। টিএল আর টিএচ এর ভ্যালু এখান থেকে বের হয়ে যাবে। এই দুটো ইকুয়েশন সলভ করে টিএল হচ্ছে এত আর টিএচ হচ্ছে এত। দেখো বুঝতে পারছো কি না? আইসা তুমি বুঝতে পারছো? তাহলে এই ধরনের অঙ্কগুলো এইভাবে করবা। এই দুইটা শর্ত দিয়ে দুইটা ইকুয়েশন বানাবা, তারপর সলভ করে দিবে এরকম। আচ্ছা, তো মোটামুটি তো হইলোই। তো একটা তোমরা এইচডব্লিউ নাও, এটা বাসায় করবা। এটা হচ্ছে এটা দিক। দেখো তো পড়তে পারতেছো কিনা। কি বলতেছে, একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে এত এবং এত ডিগ্রি সেলসিয়াস, 1200 এবং 600। ইঞ্জিনটি দক্ষতা বৃদ্ধি করতে উচ্চ তাপমাত্রা সমপরিমাণ বাড়াবে নাকি গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবে? কোনটা করতে কোনটা করতে যাচ্ছ? মানে ইঞ্জিনের যদি দক্ষতা বৃদ্ধি করতে চাও, তুমি কোনটা করবা? উচ্চ তাপমাত্রা সমপরিমাণ বাড়াবা নাকি গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবো? কোনটা করা যায়, মানে কোনটা বেশি ইফেক্টিভ? তো এটা তুমি একটু দেখবা, ঠিক আছে? আর হচ্ছে এই টেম্পারেচার গুলো সবসময় আমরা কিসে নিব? কেলভিনে নেব, ঠিক আছে? উম, এই যে এই যতগুলো আমরা ইউজ করবো এগুলো সব কেলভিন, কোনো সেলসিয়াস ছাড়া যায়। কেলভিন থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিনে কিভাবে যায়? 273 যোগ করলেই হয়ে যায়, তাই না? এটা তাহলে এটা করবো বাস। চলো, এখন আজকে আমাদের ওই এটা নিয়ে কাজ আর কি, ইঞ্জিন নিয়ে কাজ করবো, সমস্যা নাই। এবার আমরা যেটা মানে চেষ্টা করব যে এই জিনিসটা, যে যন্ত্রটা মানে করার, সেটা হচ্ছে রেফ্রিজারেটর। মানে ফ্রিজ কিভাবে কাজ করে, ঠিক আছে? এটা রেফ্রিজারেটর কিভাবে কাজ করে। তো রেফ্রিজারেটর মানে ইঞ্জিনের কাজটা যেটা আছে, রেফ্রিজারেটরের কাজটা ঠিক উল্টো। ইঞ্জিন কি করে? ইঞ্জিন হচ্ছে তাপ উৎস থেকে তাপ নিয়ে, তাপ উচ্চ টেম্পারেচারটা কি হয়, বেশি হয় স্বাভাবিকভাবে, তাপ গ্রাহকের টেম্পারেচারটা কম হয়। আমাদের উচ্চ তাপমাত্রার স্থান থেকে সে তাপ নিবে, নিয়ে কিছু কাজ করবে এবং নিম্ন তাপমাত্রার স্থানে তাপকে কি গ্রহণ করে দিবে। এটা ইঞ্জিনের কাজ। এখন রেফ্রিজারেটরে আমরা কি করি ফ্রিজের ক্ষেত্রে? ফ্রিজে আমরা নিম্ন তাপমাত্রা টেম্পারেচার থেকে তাপ নিই, তাই না? কারণ ধরুন ফ্রিজে তুমি যখন কোনো একটা কিছু রাখো, সেখানে কি হয়, সে ওই যে যে বস্তুটা রাখছো বা যেটাই আছে তোমার কাছে ফ্রিজে রাখা হয়েছে, সে ওখান থেকে ওর কাছ থেকে তাপ নিবে, ফলে ও কি হবে, ঠান্ডা হবে। তো ঠান্ডা স্থান থেকে সে তাপ নিচ্ছে, নিয়ে কি করতেছে, বাইরে দেখো ফ্রিজের তুমি পিছনের দিকে দেখবা যে খুব গরম হয়ে আছে। মানে কারণ কি কম, সে ওই ভিতর থেকে তাপমাত্রাটা নিয়ে তাপ নিয়ে বাইরে এমিট করে। তো ফ্রিজের কাজটা ঠিক উল্টা। সে কি করবে, নিম্ন তাপমাত্রার স্থান থেকে তাপ নিবে এবং উচ্চ তাপমাত্রার স্থানে তাপ বর্ধিত করবে। এখন এটা কি ন্যাচারাল প্রসেস, তুমি বলবো এটা কি ন্যাচারাল প্রসেস? একটু এটা বলো আমাকে। এই যে ও যে কাজটা করতেছে ফ্রিজের যে মেকানিজম, সেটা কি ন্যাচারাল? ওই জন্যই প্রশ্নটা। রেফ্রিজারেটর কি করবে, কম তাপমাত্রার স্থান থেকে তাপ নিয়ে কম তাপমাত্রা পরিবেশ হতে বা স্থান হতে, তো বা এবার লিখতে পারি কম তাপমাত্রা হতে তাপ নিয়ে বেশি তাপমাত্রায় ছেড়ে দিবে।
মানে আমি যেটা বলতে চাচ্ছি কি যে আমরা যখন সেকেন্ড লটা পড়তেছিলাম তার গতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তো ওখানে দেখো 3-4টা ব্যাখ্যা ছিল তাই না? তার মধ্যে একটা ব্যাখ্যা কি ছিল যে কি হচ্ছে যে কম তাপমাত্রার স্থান থেকে বেশি তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ কি ফ্লো হওয়া সম্ভব? রেফ্রিজারেটর কিন্তু তাই করতেছে। সে কম তাপমাত্রার স্থান থেকে তাপ নিয়ে বেশি তাপমাত্রায় ছেড়ে দিচ্ছে, যেটা আসলে ন্যাচারাল না, স্বতঃস্ফূর্ত না। কারণ স্বাভাবিকভাবে যেটা হয়, বেশি তাপমাত্রার স্থান থেকে তাপ কম তাপমাত্রার স্থানে ফ্লো হয়, তাই না? ইঞ্জিনের ক্ষেত্রে তাই হয়েছে। বেশি তাপমাত্রার স্থান থেকে তাপ নিয়ে ইঞ্জিনটা ডাব্লু পরিমাণ কাজ করছে এবং কম তাপমাত্রায় তাপটাকে বর্জন করছে। ন্যাচারাল প্রসেস, সেটা স্ফূর্ত প্রসেস ছিল বা ওরকম বলতে পারো ন্যাচারাল জিনিস, ওটা ঠিক আছে। কিন্তু রেফ্রিজারেটরের ক্ষেত্রে উল্টো। সে কম তাপমাত্রার স্থান হতে তাপ নিবে, নিয়ে বেশি তাপমাত্রার স্থানে তাপ ছেড়ে দিবে। রেফ্রিজারেটরে বা ফ্রিজের ক্ষেত্রে তাই তো হয়। তুমি যখন কোনো একটা বস্তু বা কোনো একটা ঠান্ডা ওখানে রাখো, সে ওই ঠান্ডাটা থেকে তাপটা নিবে, নিয়ে ওটাকে আরো ঠান্ডা করবে, করে ওই যে চাপটা নেবে সেটা বাইরে পরিচিত করবে। এজন্য দেখবে ফ্রিজের পিছন দিকটা একটু গরম হয়ে থাকে। কেন? কারণ সে আসলে বাইরে তাপটা এমিট করতেছে, ভিতর থেকে তাপ নিয়ে বাইরে তাপমাত্রাটা এমিট করতেছে। তো ওর যে কাজটা এটা কোনোদিন ভাবে ন্যাচারাল তো না। কম তাপমাত্রা হতে তাপ নিয়ে এসে বেশি তাপমাত্রায় ছেড়ে দিচ্ছে, এটা কি ন্যাচারাল? এটা ন্যাচারাল না, এটা স্বতঃস্ফূর্ত না। তো এজন্য তাইলে কি করতে পারে, এই যে ও এটা উল্টা কাজটা করতেছে, স্বতঃস্ফূর্ত, ওর কাজটা স্বতঃস্ফূর্ত না, তাহলে এখানে কি হচ্ছে, রেফ্রিজারেটরকে এই জন্য বাইরে থেকে কাজ আমাকে দিতে হবে, বাইরে থেকে ওকে কাজ দিতে হবে, যাতে করে সে এই কাজটা করতে, এই জিনিসটা ও যেটা করে থাকতেছে ওটা করতে পারে। এই জন্য তাকে কি বাইরে থেকে কাজটা দিতে হবে, বাইরে থেকে ওকে কাজ দিতে হবে। না হলে তাহলে যদি এরকমই হতো, এটা যদি ন্যাচারালি হতো, তাইলে আমাদের এই বিদ্যুতের বিল দিতে হতো না রেফ্রিজারেটরের জন্য। কারণ বিদ্যুতের বিল কেন আসতেছে? কারণ সে ওই বিদ্যুৎ শক্তিটাকে কাজে লাগিয়ে তোমার ওই কম তাপমাত্রার স্থান থেকে বেশি তাপমাত্রার স্থানে তাপটাকে ছেড়ে দিচ্ছে। তো আলটিমেটলি এই যে বাইরে থেকে কাজ দিতে হবে কথাটা দেখছি, আসলে এটা কি ইলেকট্রিসিটি, সে আসলে ইলেকট্রিসিটি ইউজ করে এই কাজটা করতেছে। তো আবার যদি জিনিসটা কি বুঝতে পারছো যে সে আসলে তাপ ইঞ্জিনের উল্টা কাজ করতেছে? আচ্ছা, তোমরা এখন না বুঝতে পারলে আমি একটা এই যে গ্রাফ দেখাচ্ছি, এটা দিয়েও বুঝতে পারবে হয়তো, বা একটা চিত্র আর কি। এটা আমাদের ইঞ্জিন ছিল। ইঞ্জিনে যেটা থাকে, আমাদের একটা তাপ উৎস থাকে, একটা তাপ গ্রাহক থাকে। তো আমরা তাপ উৎস থেকে তাপ নিই, ইউএস পরিমাণ তাপ নিই, ইঞ্জিন ওই তাপ দিয়ে কিছু কাজ করে এবং সে সম্পূর্ণটা কাজে পরিণত করতে পারে না, কিছু পরিমাণ তাপ বর্জন করে, কিউএল পরিমাণ তাপ বর্জন করে, কিউএস পরিমাণ সে তাপ নেয় এবং ফ্লোটা হয় এদিকে, এই যে, এদিকে, এবং তার কৃত কাজটা হয় কিউএস মাইনাস কিউএল। সিম্পল হিসাব। এখন আমাদের যে রেফ্রিজারেটর আছে তার ক্ষেত্রে জিনিসটা একটু উল্টা। সে যেটা করে, এটা ধরুন আমাদের রেফ্রিজারেটর, ঠিক আছে? তো এই যে টিএল ধরে নাও এটা তাপ গ্রাহক, আর এটা টিএইচ, এটা ধরে নাও তাপ উৎসের তাপ। তো এটা হচ্ছে আমাদের বাইরের পরিবেশ আর কি। মানে ধরুন একটা ফ্রিজ আছে, সেটার বাইরের যে এনভায়রনমেন্ট পরিবেশটা, আর টিএলটা হলো ফ্রিজের ভিতরে যে টেম্পারেচারটা থাকে, ফ্রিজের ভিতরে, ঠিক আছে? তো ফ্রিজের ভিতরে টেম্পারেচার টিএল ধরো, আর টিএস টা হলো বাইরের পরিবেশ টেম্পারেচার, আর এইটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটর। আর তো কি হয় এখানে, রেফ্রিজারেটর ও যেটা করে, ও হচ্ছে এই ফ্রিজের ভিতর থেকে কিউএল পরিমাণ তাপ নেয়, ফ্রিজের ভিতর থেকে কিউএল পরিমাণ তাপ নেয়, উল্টাটা হয়, ও শুরুটাই হয় এখানে ফ্রিজের ভিতর থেকে তাপ নিবে, নিলো। অর্থাৎ এই যে ফ্রিজের ভিতর থেকে তাপ নিচ্ছে, এটার জন্য তো তাকে কাজ করতে হবে, কারণ কম তাপমাত্রা মানে অবশ্যই টিএস টা ইজ লেস দেন, সরি টিএইচ ইজ লেস দেন কি টিএল ইন বোথ কেসেস। তাহলে কম তাপমাত্রা স্থান থেকে ওটা তাপ নিল কিউএল, তাহলে এটা আসলে
এমনিতে সম্ভব না। এজন্য তাকে একটা মানে কি করতে হবে, বাইরে থেকে একটা শক্তি প্রদান করতে হবে, সেটা হচ্ছে কত, ডাব্লু পরিমাণ শক্তি। এই যে কিউএল পরিমাণ তাপটা ভিতর থেকে নিল ফ্রিজের ভিতর থেকে, এই জন্য তাকে ডাব্লু পরিমাণ কাজ করতে হয়েছে। ফলে এই জন্য কিউএল থেকে কিউ এসেছে। বুঝতে পারছো? তো এখন বাইরে সে একটা শক্তি এমিট করবে, সেটা কি কতটুকু সমান হবে, ধরে নাও কিউএস পরিমাণ, এই পরিমাণ তাপ সে বাইরে এমিট করবে। এটা কিসের সমান হবে, এই কিউএস টা হবে সে কত কাজ করলো ওইটার সমান, এবং ভিতর থেকে কত তাপ নিল ওইটার সমান, এই দুটোর যোগফল। অর্থাৎ বাইরের বর্জিত তাপ যেটা আছে সেটা হবে এই যে ভিতরে গৃহীত তাপ যোগ কৃত কাজের সমান। ঠিক আছে? মানে এবার এই কিউএস টাই হচ্ছে ওর বর্জিত তাপ, মানে ঠিক উল্টাটা আর কি। আর এই কিউএল টা হলো গৃহীত তাপ, আর এটা হচ্ছে ওর কৃত কাজ। বুঝতে পারছো কি? হ্যাঁ, এবার কিন্তু বর্জিত তাপ হচ্ছে কিউএইচ, মানে এই যে পিএইচ টেম্পারেচার, মানে পরিবেশে যে টেম্পারেচারটা হচ্ছে এটাই হচ্ছে ওর বর্জিত তাপ, বাইরে যেটা দিচ্ছে। আর গৃহীত তাপ কোনটা, ওই ফ্রিজের ভিতর থেকে যে তাপটা নিচ্ছে কিউএল, সেটাই এবার গৃহীত তাপ। এবং কাজটা হচ্ছে ডাব্লু। এই ডাব্লুটা আসলে কেন লাগতেছে, ওই যে তুমি উল্টাটা করতেছো, ভিতর থেকে তুমি তাপ নিচ্ছে কিউএলটা, এইটা করতে তুমি কাজ করতে হবে, সেটা হচ্ছে ডাব্লু পরিমাণ কাজ। তো আলটিমেটলি ও বাইরে কি পরিমাণ তাপ দিবে, এই দুটো যোগফলের সমান, কত কাজ করলো এবং কত তাপ নিল, এই দুইটাই ও বাইরে বের, কিউএইচ পরিমাণ তাপ সে পরিবেশে দিয়ে দিবে, ফ্রিজের ভিতর থেকে বাইরে পরিবেশে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে কার্নোর যে আমাদের যে রেফ্রিজারেটর, আমরা এবার কার্নোর রেফ্রিজারেটর নিয়ে পড়বো। ঠিক আছে? তাহলে কার্নো ইঞ্জিনে যেরকম 4টা প্রসেস ছিল, ওইটার মাধ্যমে তুমি ইয়া করছিলা, কাজ পাইছিলা। এখানে কার্নো রেফ্রিজারেটরের ক্ষেত্রেও ঠিক তাই, এখানেও ওই এগুলোই হবে, উল্টাটা হতে হবে। কার্নো রেফ্রিজারেটরে কার্নো ইঞ্জিনে যা যা করছো তার ঠিক উল্টা উল্টা করবে। ঠিক আছে? তো ওটা আমরা এখনই পড়বো, সমস্যা নেই। ওকে, তাহলে এটা কি আগে দেখাবো? উম, ঠিক আছে, কার্নোট রেফ্রিজারেটর, কার্নোট রেফ্রিজারেটর। কার্নোট রেফ্রিজারেটরে যেটা হবে, আমাদের কার্নো ইঞ্জিনে যা করছিলাম এখানে ঠিক তার উল্টা করবো আর কি। ব্যাস, আর কিছু না। ঠিক আছে, ঠিক তার উল্টা। তাহলে আমাদের কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের শুরুটা এখান থেকে হতো, আগে এটা এরকম, 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 এরকম ছিল আর কি, ধরো, তাই না? এটা ছিল এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, এরকম। তো কার্নো ইঞ্জিনে আমরা, আমাদের শুরুটা হয়েছিল কোথা থেকে, পিএস থেকে, তাই না? এ পয়েন্ট, এ থেকে আমরা প্রথমে বি তে আসছি, সংকোচন প্রসারণ করে, তারপর বি থেকে সি তে আসি প্রসারণ করে, তারপর সি থেকে ডি তে আসি, তারপর ডি থেকে এ তে আসি, আবার আসছি। এভাবে ছিল, তাই তো? এইবার আমরা উল্টাটা করি, আমাদের শুরুটা হয়ে এবার ডি থেকে এখানে আসবে। প্রথমে আমরা যেটা করব, এটা করব, এই যে ডি থেকে সি তে যাব, তারপর সি থেকে বি তে যাব, তারপর বি থেকে এ তে যাব, তারপর এ থেকে ডি তে আসবো। ঠিক আছে, একদম ঠিক উল্টা উল্টা কাজটা হবে। এটা রেফ্রিজারেটর, যেহেতু ইঞ্জিনের উল্টা কাজ করবে, এজন্য এর কার্নোর যে ইয়াটা, জিনিসগুলো আসবে ওগুলো ঠিক উল্টো উল্টো হবে। ঠিক আছে? তো শুরুটাই আমাদের ডি থেকে সি সমস্ত প্রসারণ, ডি থেকে সি সমস্ত প্রসারণ, সি থেকে বি সমস্ত তাপীয় প্রসারণ, তারপর এ বি থেকে এ সমস্ত সংকোচন, এ থেকে ডি সমস্ত এ সংকোচন।
নাকি ঠিক বললাম কি রুদ্রতাপীয় কি বলতেছে সি ডি থেকে সি হচ্ছে আমাদের প্রসারণ, ডি থেকে সি রুদ্রতাপীয় সংকোচন। আচ্ছা আমি একটু লিখি, সমষ্ণ প্রসারণ, ডি থেকে সি প্রসারণ হয়েছে তাই না, মানে আয়তন কি বাড়বে, এটা যদি ভি ধরো এটা পি ধরো, আয়তন তো বাড়বে। এবার নোটেশন গুলো আগের গুলো ইউজ করবো, পি ওয়ান ভি ওয়ান টি এস, যাতে অঙ্ক করতে সুবিধা হয়, পি টু ভি টু টি এইচ, পি থ্রি ভি থ্রি টি এল, পি ফোর ভি ফোর টি এল। তাহলে ডি থেকে সি কি হচ্ছে, সমস্ত প্রসারণ হচ্ছে না, এবার দেখো তো অবশ্যই ভি থ্রি ইজ গ্রেটার দেন ভি ফোর তাই না, সমস্ত প্রসারণ। তারপর সি থেকে বি তে কি হয়েছে বলতে পারবো, সি থেকে বি তে কি হয়েছে, রুদ্রতাপীয় রুদ্রতাপীয় সংকোচন হয়, রুদ্রতাপীয় সংকোচন। তারপর এ বি থেকে এতে হয়েছে কি সমষ্ণ সংকোচন, আর এ থেকে ডি তে হয়েছে রুদ্রতাপীয় প্রসারণ। এইটা okay, তাহলে এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের জন্য কোনটা জিনিসটা। তো এখন আমরা কাজ বের করবো, WAD কাজের রাশি। ওকে, তাহলে WAD কত আসবে একটু তাড়াতাড়ি বলো দিই। WAD মানে কি, এখানে রুদ্রতাপীয় প্রশ্ন হচ্ছে, তাহলে এটা হবে এন আর কি হবে 1 - গামা TL - TH তাই না, 1 - গামা TL - TH WDC রুদ্রতাপীয় সমষ্ণ প্রসারণ এন আর, এখানে টেম্পারেচারটা হচ্ছে টিএল এ প্রসারণ হচ্ছে, তাহলে এন আর টিএল, এন আর টিএল এলএন P3/P, তারপর WCB এন আর 1 - গামা TH - TL, আর WAB সরি PA এটা কত আসতেছে এন আর TH ln V1/V2, V1/V2। তো এর আগের মতোই এই যে সমষ্ণ সংকোচন এবং প্রসারণে কিন্তু কাজটা ইকুয়াল আসবে। তো আমরা যদি ডাব্লিউ নেট বের করি, ডাব্লিউ নেট বের করলে শুধুমাত্র সমষ্ণ প্রসারণ এবং সমষ্ণ সংকোচনের যে কাজটা আছে ওটা পাওয়া যাবে। অর্থাৎ ডাব্লিউ হচ্ছে ডিসি আর ডাব্লিউ বি, এই দুটো যোগফল হবে ডাব্লিউ নেট। তো এটা যদি আমরা সূত্র লিখলাম এন আর টিএল এলএন P3/V4, আর আসতেছে এন আর টিএইচ ln V1/V2। এখন এটা সূত্রটা আমরা প্রমাণ করে আসি যে V1/V2 is equal to V4/V3, এই যে এর আগেরটাতে প্রমাণ করে আসছি। তো এখান থেকে আমরা লিখতে পারি কি যে এটা লেখা যায় V3 আর V4, এটাকে আমরা রিপ্লেস করবো, এটা হবে 1/V1/V2, এটা লেখার। তো এখন এইটা আমি এখানে বসাই দেবো, এটা আসতেছে এন আর টিএল ln V1/V2 মাইনাস এন আর টিএইচ ln V1/V2। এখান থেকে কি লেখা যায়
মাইনাস এন আর টিএল ln v1 ভাগ v2 যোগ এন আর টিএইচ ln v1 ভাগ v2 পরে ফিরে যাই, তাহলে ডাব্লু নেট ইজ ইকুয়াল টু আসবে তোমার এন আর ln v1 ভাগ v2 টিএইচ মাইনাস টিএল। এখন এই যে ভ্যালুটা আসছে ডাব্লু নেটটা, এটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে বলতে পারবো? এটা পজিটিভ না, টিএল তো কমই আছে, টিএল তো কম হবে, টিএস তো কম, টিএস বেশি, টিএস বেশি, ঠিক আছে। টিএস তোমার টিএস হচ্ছে পরিবেশের টেম্পারেচার, টিএল হচ্ছে ফ্রিজের ভিতরকার টেম্পারেচার। অবশ্যই পরিবেশের টেম্পারেচারটা বেশি, আর এখানে একটা নেগেটিভ আসবে কারণ ওই যে এখানে V1 বাই V2 আছে তো। তো এই যে দেখো V1 এর ভ্যালু কি আসবে, V1 V1 টা কোনটা, V1 ইজ লেস দেন V2। তো ওখান থেকে এই ভ্যালুটা নেগেটিভ আসবে, তো এইটা নেগেটিভ আসবে কারণ ঋণাত্মক মান পাবো, কারণ এখানে যেটা হয়েছে এই এটা এটা কাজ না, এটা এটা কি সিস্টেমের উপর কাজ করছি না, কারণ এটা বাইরে থেকে কাজ মানে কি সিস্টেমের উপর কাজ করা, বা বাইরে থেকে এজেন্ট এজেন্ট কর্তৃক কাজ মানে সিস্টেমের উপর কাজ, এবং এজেন্ট কর্তৃক কাজটা কি হয় নেগেটিভ, তো এটা ঋণাত্মক মান। যদি আমরা ভ্যালু টেলে বসাই ঋণাত্মক মান পাওয়া যাবে, অর্থাৎ সিস্টেমের উপর আমরা এই কাজটা করছি, সিস্টেমের উপর এই কাজটা করা হচ্ছে, সিস্টেমের উপর কাজ এটা আসে। তো এইবার আমাদের এর আগের মতো ওই যে তাপের সীমানা গুলো বের করতে হবে। প্রথমটা হচ্ছে কিউ এইটি, এখানে জিরো হবে কারণ এটা রুদ্র তাপীয় প্রসেস, চিন্তা করো। তারপর কি ইউ ডিসি, এখানে কত হবে এন আর এই যে কাজের সমান এন আর টিএল এলএন টি থ্রি বাই সি ফোর, এই যে দেখো ডিসি এল এন আর এলএন টি থ্রি বাই সি ফোর। তারপর কি আছে সিবি, সিবি তে কাজ হবে আমাদের ডাব্লিউ কিউ সি, এটা এটাতে জিরো কারণ এটা রুদ্রতাপীয় প্রসেস, আর এটা বি, বি এতে কত হবে এন আর টি এইচ এল এন ওয়ান বাস এইট। এই যে তাপটা আসছে এখানে কি হচ্ছে ডিসি তে কি হয়েছে, তাপ নেওয়া হয়েছে তাই না, ডিসি তে সমস্ত প্রসারণ হয়েছে মানে কি তাপটা নেওয়া হয়েছে, তো সিস্টেম কি করছে তাপ গ্রহণ করছে, এখানে সিস্টেম তাপ গ্রহণ করছে, গ্রহণ করছে, আর এই পোর্শনটাতে সিস্টেম তাপ বর্জন করছে, সিস্টেম তাপ বর্জন করছে। দেখো এই দুটো কথা কি বুঝো কিনা, অর্থাৎ ডিসি তে যেটা হয়েছে দেখো, ডিসি তে প্রসারণ হয়েছে, তো অবশ্যই আয়তন বাড়ছে, ভি থ্রি ইজ গ্রেটার দেন ভি4। তো এখানে ও মানে কি হয়েছে টিএল, মানে এই টিএল টেম্পারেচারে ওই যে বললাম না তাপ গ্রাহক থেকে তাপ নিবে, তো তাপ গ্রাহক থেকে তাপ নিছে মানে কি ও এখানে আসলে একটা কাজ করছে এবং ওর কাজটা এখানে সরি, ও যে কাজটা করছে পজিটিভ কাজ নিছে, এবং এটা এখানে ও যেহেতু তাপ নিছে আর কি, এখানে তাহলে বি থেকে সি তেও তাপ নিছে এবং এটা হচ্ছে পজিটিভ, মানে এখানে ওর গৃহীত তাপ, এটা হচ্ছে ওর গৃহীত তাপ, এবং বি থেকে এ যেটা হচ্ছে ও তাপ এমিট করছে, সমস্ত সংকোচন হয়েছে মানে কি ও তাপ ওর উপর কাজ করে, কি বলে সমস্ত সংকোচন হয়েছে, মানে এখানে এই টি এস এর তাপ কি করছে বাইরে বাইরে গেছে, তো টি এল এর তাপ নিছে বা টি এইচ এর বাইরে বের করে দিছে, ঠিক আছে। তো এখানে তাপ নিছে
আর বি থেকে এতে তাপ বের করে দিচ্ছে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে? সমস্যা কি? একটু দাঁড়াও তো। হ্যাঁ, এটা আগে। তো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে ও তাপ নিল এবং তাপ যে দিল আর কি, হ্যাঁ? তো এখানে তুমি দেখো ওর গৃহীত তাপটা কত? এনআর এনআর টিএল ln G3/S, এবং ওর বর্জিত তাপটা কত? এনআর টিএইচ ln নিয়ন ভাগ ভিটি। এখন ওর বর্ধিত তাপটা তুমি কত? এনআর টিএস ln V1 ভাগ V2 হচ্ছে ওর বর্ধিত তাপ। এখন আমরা কি করতে যাচ্ছি? এটাকে একটু মডিফাই করবো। কারণ আমাদের এই বর্জিত তাপটা, গৃহীত তাপ বর্জিত তাপ এটা তো আছে। উম, দেখো আমরা এটা লিখতে পারি, এটা কিভাবে লিখতে পারি? কারণ আমরা জানি V1 বা V2 হচ্ছে V4 ভাগ V3, এটা আমরা প্রতিপাদন করে আসি। তো এখান থেকে আমরা NRTS টাকে ln V3 বাই V4 লিখতে পারি, অথবা আমরা এটা লিখতে পারি মাইনাস NRTH ln V3 বাই V4, এটা লিখতে পারি। এখন আমরা যদি বর্ধিত তাপের সাথে ভ্যালুটা নিই আর কি, বর্ধিত তাপের ভ্যালুটা নিই শুধু, বর্ধিত তাপের ভ্যালুটা নিই, কিন্তু মডুলাস দিতে হবে এন আর। তখন এটা কেন বের করতেছি একটু পরে বুঝতে পারবো। তাহলে এটা আসবে শুধু এন আর টিএইচ ln V3 বাই V, এটা আমরা বের করে রাখলাম। ঠিক আছে? এটা আপাতত থাকুক। এখন আমাদের একটা কথা বলো, যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে তুমি যদি এফিসিয়েন্সি মেজার করতে চাও, তাহলে আমরা এখানে কি দিই? ইনপুট, আর এখানে পাই কি? আউটপুট। এফিসিয়েন্সি যেটা মেজার কিন্তু 100, তাই না? এইভাবে তো মেজার করি। তো 100% আবার শুধু বাদ দিই। আউটপুট ডট ইনপুট। রেফ্রিজারেটরের ক্ষেত্রে তুমি এটা কিভাবে হিসাব করবে বলো তো? রেফ্রিজারেটর আসলে ইনপুট কোনটা বলতে পারবে? রেফ্রিজারেটরে তোমার ইনপুট কোনটা? কিউএইচ, কিউএল নাকি বাদ? কিউএল। রাইসা বলো তো কোনটা হলো ইনপুট আসলে কোনটা? ইনপুট মানে যেটা তুমি দিবা কোন একটা কাজ সম্পাদন করার জন্য। সবসময় মনে রাখবে ইউএইচ, ইউএসএল। ইনপুট হচ্ছে ওই জিনিসটা যেটা তুমি দিছো কোন একটা কাজ করার জন্য, আর আউটপুট হচ্ছে ওইটা যেটা তোমার দরকার, যেটা তুমি মানে কনসার্ন। ধরো না, তোমার কাছে একটা যন্ত্র আছে, তো ওখানে তুমি কিছু জিনিস ইনপুট দেবা, কিছু জিনিস আউটপুট দেবে, আউটপুট দেবে। তাহলে এখানে ইনপুটটা আসলে ডাব্লু, বুঝছো? এটা একটু বুঝতে হবে। ইনপুটটা কি? ডাব্লু, মানে কি পরিমাণ ইলেকট্রিসিটি, বা চিন্তা করো কি পরিমাণ তুমি বাইরে থেকে কাজ দিছো, এটাই তোমার ইনপুট রেফ্রিজারেটরের ক্ষেত্রে, এটাই ইনপুট। আর আউটপুটটা কি? যে আউটপুট, এখন একটা রেফ্রিজারেটর, তুমি দুইটা, তোমার কাছে ফ্রিজ আছে, দুইটা ফ্রিজের মধ্যে তুমি কিভাবে বলবো যে কোনটা ফ্রিজ ভালো? যেটা ফ্রিজে বেশি জিনিসটা ঠান্ডা হবে, তাই না? যে ধরো না দুইটাতে তুমি ইলেকট্রিসিটি সেম খরচ করলে, 500 জুল 500 জুল, তো যেটা বেশি তোমাকে ঠান্ডা করে দিবে সেটা তো তোমার কাছে বেশি এফিশিয়েন্ট মনে হবে, তাই না? তো ইনপুট দিবা তুমি ডাব্লু, তো আউটপুটটা তোমার কি? ওই কিউএল এর ভ্যালুটা, তুমি কত পরিমাণ তাপটা গ্রাহক থেকে নিচ্ছে বা ফ্রিজ থেকে নিচ্ছে। দেখো এই জিনিসটা কি বুঝো কিনা, যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে কিউএল বাই ডাব্লু, বুঝছো?
আচ্ছা, তুমি কি বুঝতে পারছো যে কেন আমরা কিউএল বাই ডাব্লিউ করলাম? আউটপুটটা বলি। দেখো, ইনপুট হচ্ছে ডাব্লিউটা, যেটা কতটুকু কাজ। এখন আউটপুট কি? রেফ্রিজারেটর কতটুকু তাপ পরিবেশে দিল, এটা কি তোমার কনসার্ন? অবশ্যই তুমি এটা নিয়ে চিন্তা করো না। তোমার চিন্তা হলো যে রেফ্রিজারেটর আমার ফ্রিজের ভিতর থেকে বা তাপ গ্রাহক থেকে কতটুকু তাপ নিল, সেটাই তো তুমি চিন্তা করবা, তাই না? তোমার আউটপুটটা আসলে ওই কিউএল এর পরিমাণ, যে কতটুকু তাপ নিয়ে নিছে গৃহীত তাপের ফলে। বুঝছো কি এবার, যে কি পরিমাণ তাপ আমি ফ্রিজের ভিতর থেকে বাইর করতেছি? এটা আমি চাচ্ছি রেফ্রিজারেটর করছি। মানে তিনটা জিনিস আছে। একটা কিউএইচ, বাইরে পরিবেশে কত তাপ দিল। একটা হচ্ছে কিউএল, কতটুকু তাপ তাপ গ্রাহক থেকে নিল। একটা হচ্ছে ডাব্লিউ, কতটুকু কাজ করছে। তো ডাব্লিউটা হচ্ছে তোমার ইনপুট, যেটা তুমি দিবা রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর থেকে তুমি চাচ্ছ কি? কিউএল এর ভ্যালুটা পাচ্ছ। কিউএস কত হচ্ছে এটা তোমার কনসার্ন। ওটা বাইরে আমরা কখনো এটা চিন্তা করি না যে একটা ফ্রিজ কতটুকু তাপ বাইরে দিল, ওটা আমাদের কনসার্ন। আমাদের কনসার্ন হচ্ছে কতটুকু তাপ ওর ভিতর থেকে নিল, এটা আমাদের আউটপুট। কিউএল বাই ডাব্লিউ, এই জন্য আমরা এফিসিয়েন্সিটা এভাবে মেজার করি। এবার কি বুঝতে পারছো? হ্যাঁ। তো রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের যে ইটা, যেটা আমরা বলে আসতেছি, মানে ইটা বা দক্ষতা, মানে সেটা আসলে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আলাদা একটা নামে পরিচিত। এবং সেটাকে আমরা যেটা নামে রাখি, মানে মানে তুমি যদি এটা লিখতে চাও, এফিসিয়েন্সি অফ রেফ্রিজারেটর, হ্যাঁ, এফিসিয়েন্সি অফ রেফ্রিজারেটর, এইটার একটা নাম আছে। এটাকে আমরা বলবো সিওপি। ওকে, রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের এটা একটা বিশেষ, মানে বিশেষ নাম, সিওপি। সিওপি ভ্যালু, সিওপি মানে কি? সিওপি হলো তোমার কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, বা কৃতিত্বের গুণাঙ্ক। ঠিক আছে, এইটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে স্পেশালি আমরা এর এফিসিয়েন্সিটাকে বলবো সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। পারফরমেন্স বানানটা কি ভুলে গেল? পি, পিইআর, পারফরমেন্স, এমএনসি, ঠিক আছে। তো এখন কেন আমরা এটাকে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বলতেছি? এই জন্য বলতেছি যে যার সিওপি বেশি হবে, সেই রেফ্রিজারেটর পারফরমেন্সটা বেশি হবে। পারফরমেন্স বেশি হওয়া মানে কি? ধরো তোমার কাছে দুইটা ফ্রিজ আছে। তো দুইটা ফ্রিজে তুমি সেম পরিমাণ ইলেকট্রিসিটি দিছো। সেম পরিমাণ ইলেকট্রিসিটি দেওয়ার মানে কি? সেম পরিমাণ তুমি ডাব্লিউ দিচ্ছ। তো যেই রেফ্রিজারেটরটা তোমাকে বেশি পরিমাণ তাপ, কিউএলটা বেশি পরিমাণ নিবে, বেশি পরিমাণ দিবে, অর্থাৎ বেশি পরিমাণ তাপ তোমার আহ, তাপ গ্রাহক থেকে নিবে, সে তার পারফরমেন্স বেশি হবে। অথবা উল্টা ভাবে চিন্তা করো, যে সেম পরিমাণ তাপ তুমি বের করবা, কিউএল এর ভ্যালু সেম লাগবে। তো যার ক্ষেত্রে ডাব্লিউর পরিমাণ কম হবে, অর্থাৎ যার ক্ষেত্রে ইলেকট্রিসিটি কম লাগবে, সে বেশি পারফরমেন্স দেবে, তাই না? তো তুমি যেটা ফ্রিজ, তুমি দুইটা ফ্রিজ নিছো। তো তুমি দুইটা ফ্রিজ থেকে দেখতেছো যে সেম পরিমাণ তাপ নিতে গেলে আমার এই ফ্রিজে ইলেকট্রিসিটি কম লাগছে। তো যে ফ্রিজে ইলেকট্রিসিটি কম লাগতেছে সেই ফ্রিজটা পারফরমেন্স বেশি হবে না? জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা সিওপিটাকে কে দিয়েও রিপ্রেজেন্ট করি মাঝে মাঝে। তো এটাও যদি করে দেখো, অবাক হওয়ার কিছু নাই। কে হচ্ছে কিউএল আর তাপ। আচ্ছা, বাংলা কথাটা লিখে দিই। কিউএল হচ্ছে গৃহীত তাপ। এখানে আবার গৃহীত তাপটা কিএস দিও না, কিউএস এখানে কিন্তু বর্ধিত তাপ, মনে রাখা যাবে। গৃহীত তাপ মানে তাপ গ্রাহক হতে যেটা নিচে আর কি। তাপ গ্রাহক বলতে এখানে ফ্রিজের ভিতর তাপ, ঠিক আছে। আর ডাব্লু মানে কৃত কাজ, কতটুকু কাজ করছে।
তো এখন এইটা আরো ভার্সন আছে। এটা তো একটা গেল। এটা তো সূত্র হিসেবে মনে রাখবে। আরো আছে। যেমন কে কিউএল লিখলাম। তো ডাব্লুটাকে কি তুমি কিউএস মাইনাস কিউএল লিখতে পারো না? এটা লিখতে পারো। কারণ কিউএস হচ্ছে কিউএল প্লাস ডাব্লু। তুমি ডাব্লু ইকুয়াল টু কিউএস মাইনাস কিউএল লেখা যায়। এখন তুমি যদি এটা এভাবে লিখতে চাও, তুমি এভাবে লিখতে পারো কিন্তু কিউএস বাই কিউএল মাইনাস ওয়ান এভাবে লেখা যায়। কিউএলটা তুমি যদি ভাগ করে দিবে নিচে, তাহলে এখানে তোমার সূত্রটা চলে আসে। কে ইজ ইকুয়াল টু ওয়ান বাই কিউএস মাইনাস কিউএল মাইনাস ওয়ান। তুমি চাইলে এটাকে ক্লিয়ার করতে পারো, 100% দিতে পারো এটা। তো এটা আমরা 100% দিই না। এখানে আসলে যেটা হয় কে এর যে ভ্যালুটা আসবে, এটা দেখবে যে নর্মালি 2 হতে 6 পর্যন্ত ভ্যারি করে। 2 হতে 6 পর্যন্ত ভ্যারি হয়ে থাকে। আর এই যে আমরা এটা সূত্রটা লিখলাম, এটা হচ্ছে যেকোনো এই দুটো ক্ষেত্রে মানে এটা আর এটা। এটা হচ্ছে যেকোনো রেফ্রিজারেটরের ক্ষেত্রে সত্য। সকল ধরনের রেফ্রিজারেটর যেরকম কিনা ওই যে ইঞ্জিনের ক্ষেত্রে বললো, সকল ইঞ্জিনের জন্য যেরকম ছিল, তার সকল রেফ্রিজারেটরের জন্য সত্য। তো আমরা পার্টিকুলারলি কার্নোট রেফ্রিজারেটরের জন্য ওই যে কাজের রাশিমালা, তাপের রাশিমালা পড়লাম, তাই না? তো সেক্ষেত্রে ওর জন্য আবার একটা সূত্র আছে। তো তো কার্নোটের জন্য একটা বিশেষ সূত্র আছে, এটা এখন দেখাচ্ছি। সেটা কি যে ডাব্লু সরি সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কি হবে? কিউএল বাই ডাব্লু। তো কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে কিউএল টা কত আমরা পড়লাম? যে কিউএল টা হচ্ছে এন আর পি এল এল এন ভি3 বাই ভি4, এটা আমরা পড়ছিলাম। এন আর টি এল ভি3 বাই ভি4। ডাব্লুটা পড়লাম এন আর এল এন ভি1 বাই ভি2 টিএইচ মাইনাস টিএল নেট কাস্ট ডাব্লু, যেটা আমরা পড়ছিলাম। দেখবা যে তোমার খাতায় আছে। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি আবার। ধরে নাও, দেখো এটা লেখা যায় কিনা, মাইনাস এন আর টি এল এল এন ভি1 ভাগ ভি2। তো ভি3 বাই ভি4টাকে লেখা যায় 1/v1/v2। তো v1/v2টা উপরে নিয়ে গেলে -1টা সামনে চলে আসে। তো দেখবা যে এখান থেকে কিছু জিনিস কাটাকাটি যায়। v1/v2 টিএস মাইনাস টিএল। তো এখানে থাকতেছে মাইনাস টিএল, টিএল হবে এটা, ভাগ টিএইচ টি। তো যেহেতু সিওপি বের করতেছি এবং এটা একটা মডেল আসছে, তো পজিটিভ ভ্যালুটা আমরা সবসময় নিই। এই জন্য এইটা আমরা টিএল বাই টিএইচ মাইনাস টিএল হিসেবে লিখতে পারি। তো এখান থেকে আমরা লিখতে পারি আলটিমেটলি সিওপিটা হচ্ছে, মানে সিওপিটা আমরা মডুলাস ভলিউম নিয়ে কাজ করি, 1/টিএইচ/টিএল মাইনাস। তো এইটা, এটা একটা কার জন্য সত্য? এটা হচ্ছে কার্নো রেফ্রিজারেটরের জন্য সত্য। কার্নোট রেফ্রিজারেটর। আর এর আগের যে সূত্রটা ছিল, ওই যে কে ইজ ইকুয়াল টু 1/কিউএস বাই কিউএল মাইনাস ওয়ান, এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে যে কোনো রেফ্রিজারেটর, কার্নোর জন্য। ঠিক আছে? আর এখান থেকে আবার তুমি ওই যে এর আগেরটা যে আমরা প্রমাণ করলাম, কিউএস বাই কিউএল ইকুয়াল টু হচ্ছে টিএইচ বাই টিএল, এটাও তুমি প্রমাণ করলাম রেফ্রিজারেটরের জন্য এটা সত্য। আচ্ছা, তো এখন তোমাদের একটু পরীক্ষা নেই। কিউএস টা কি বলো তো? এখানে রেফ্রিজারেটরের ক্ষেত্রে কিউএস টা আসলে কি বলতে পারবা? এই যে আমরা কিউএস কিউএস বলতেছি, এটা আসলে কি? বর্জিত তাপ নাকি গৃহীত তাপ?
বর্জিত তাপ। আচ্ছা, শিওর বর্জিত তাপই? কিউএসটা কি বর্জিত তাপ ছিল? হ্যাঁ, কিউএসটা বর্জিত। আর কিউএলটা কি ছিল? হুম, আচ্ছা, কিউএলটা কোথা থেকে নিছিল? কিউএল যে নিছিল গৃহীত তাপ, তাই না? বললা যে গৃহীত তাপ, এটা কই থেকে নিছে? ফ্রিজের ভিতর থেকে, তো টিএল টেম্পারেচার থেকে। আর যে বর্ধিত তাপ করলো সেটা কোথায় করলো? টিএস টেম্পারেচারে করলো। এবার আমরা পরিবেশটাকে তাপ উৎস হিসেবে চিন্তা করো, আর তাপ প্রবাহটা হচ্ছে ফ্রিজের ভিতর। এবার আমরা উল্টাটা করতেছি, তাপ গ্রাহক হতে তাপ নিচ্ছি, তাপ হচ্ছে তাপ দিচ্ছি। এই জন্য আমাদেরকে বাইরের তাপীয় পরিমাণ কাজ দিতে হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে ওকে। আরেকটা জিনিস পড়ানো যায়, কনফিউশন যাতে না হয় আর কি, এটাই আর কি। ইচ্ছা হলে মানে যদি কোনোদিন আসে আর কি। হিট পাম্প আর কি একটা কথা আছে। এটা আমি যদিও আসতে দেখিনি, এটা হিট পাম্প নিয়ে খুব কমই বোধহয় কোনো অঙ্ক আছে। হিট পাম্প, তো হিট পাম্পে কি হয়? হিট পাম্পে হলো যে ধরনের শীতাতপ যে জায়গাগুলো আছে, মানে ধরে নাও যে আমাদের কিছু কিছু জায়গা আছে না যেগুলো মানে অনেক ঠান্ডা, মানে বাইরের পরিবেশটা খুব ঠান্ডা আর কি। তুমি শীতকালে কোথাও চিন্তা করো, বা হিটার, শীতকালে কোথায় চিন্তা করো না, যে বাইরের পরিবেশটা খুব ঠান্ডা। মানে ধরো না তুমি এমন একটা দেশে গেছো যেখানে প্রচুর বরফ পড়ছে, বাইরের পরিবেশ খুব ঠান্ডা। তো এখানে তোমার বাড়ির ভিতর যেটা আছে, তো তোমার বাড়ির ভিতরে কিছু গরম হবে। মানে সেখানে তুমি কি করবে একটা, মানে এবার যেটা হচ্ছে কি, যে তুমি চাচ্ছ কি যে তুমি ঠান্ডা পরিবেশ থেকে তাপটা নিয়ে ঠান্ডা পরিবেশ থেকে তাপটা নিয়ে তুমি তোমার মানে ভিতরের যে পরিবেশটা আছে মানে সেখানে তুমি তাপটা দিবা, সেম জিনিসই করবা। তবে এবার তোমার দরকার হচ্ছে এই যে কিউএস পরিমাণ তাপ, যে পরিমাণ তাপটা বর্ধিত হচ্ছে সেটাই তোমার কনসার্ন। এবার ফ্রিজে যেরকম আমরা চিন্তা করতাম কতগুলো তাপ নিল, এবার আমরা চিন্তা করবো যে সে কতগুলো তাপ দিল, বর্ধিত করবো। মানে তোমার কাছে এরকম একটা যন্ত্র, হিট পাম্প হচ্ছে এরকম একটা যন্ত্র যেটা কি করে, যে ফ্রিজের মতোই বাইরে থেকে মানে তাপ গ্রাহক বা কম তাপমাত্রার স্থান থেকে তাপ নিয়ে বেশি তাপমাত্রার স্থানে তাপ দিবে। আর এতে করে সে ডাবল পরিমাণ কাজ করবে আর কি। কারণ ওই যে কম তাপমাত্রার স্থান থেকে তাপ নিচ্ছে, মানে রেফ্রিজারেটরের কাজটা। কিন্তু যেটা হয়, এবার আমার দরকার বর্ধিত তাপ, ইউএসটি। কারণ আমি চাচ্ছি কি যে আমার যে রুমটা সেটা যাতে করে গরম হয়। তো আমি চাচ্ছি যে ওই যে আমার রুমটা তো গরম আর বাইরের পরিবেশটা তো ঠান্ডা। তো আমার যে হিট পাম্পটা যেটা করবে বাইরের পরিবেশ থেকে তাপ নিয়ে আমার রুমের ভিতরে তাপ দিবে আর কি। তাহলে আমার রুমের ভিতর যে তাপটা আসতেছে ওটা আসলে বর্ধিত তাপ আসছে। হিট পাম্প তাহলে ওটা করতেছে। তাহলে হিট পাম্পের ক্ষেত্রে যদি সিওপি হিসাব করতে চাই, তাহলে ওর সিওপিটা কি হবে বলতো? বলতো ওকে কি পরিমাণ কাজ দেওয়া হয়েছে ডাব্লু সেটা, এবং এবার তোমার ইনপুটটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে, এবার আউটপুটটা তোমার হচ্ছে কি হয়েছে, বর্জিত তাপ। ঠিক আছে, এইটাই আমার এবার আউট। আমি কারণ আমার কনসার্ন হচ্ছে এবার কত চাপ সে দিচ্ছে আমাকে এটা। তো এক্ষেত্রে আমরা যদি হিসাব করি, কিউএসটাকে আমরা কিউএস নাকি ডাব্লুটাকে লেখা যায় কিউএইচ মাইনাস কিউ। তো হিট পাম্পের ক্ষেত্রে সিওপি টা হচ্ছে এভাবে হিসাব করো। আর যদি তুমি বলো এটা যদি একটা কার্নোট হিট পাম্প হয়, তাহলে সেক্ষেত্রে সিওপি টা হবে কিউএইচ এর জায়গায় টিএইচ মাইনাস টিএল ইন্টু 100%। এইটা, এখন এই জিনিসটা তুমি যদি বুঝো তাহলে তো ভালোই। তোমার যদি একটু বুঝতে অসুবিধা হয় তুমি এটা স্কিপ করতে পারো। এ, এটা নট সো ইম্পর্টেন্ট। তো ফ্রিজেরটা ইম্পর্টেন্ট, ফ্রিজের যে জিনিসপত্রগুলো ছিল।
ওকে, তাহলে এটা করলাম। এবার তাহলে হলো যে একটা ফ্রিজ ওই যে কি করতেছে, রাত থেকে তাপ নিয়ে তাপের পরিমাণ কাজ করতেছে এবং তাপ হচ্ছে মানে পরিবেশে তাপ দিয়ে দিচ্ছে। তাহলে সেইটা আসলে কিভাবে করে? তো এইটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো এটার জন্য আমি একটা ডায়াগ্রাম নিয়ে আসি। এটা আমি বুঝাই দিচ্ছি। এটা কি করে আসবে? আচ্ছা, চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা? ওকে, ধরো একটা আছে। আচ্ছা, তো আমাদের যে একটা রেফ্রিজারেটর আছে, এটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে আমাদের রেফ্রিজারেটরটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। এবার তো বইও পাবা, বই রিডিং করতে পারো। তাহলে জিনিসটা ব্যাখ্যা করে দিই। বাস্তব ক্ষেত্রে রেফ্রিজারেটর কিভাবে কাজ করে। এটা তো দেখো, আমাদের যে রেফ্রিজারেটরটা আছে, এই যে বাম পাশে যে চিত্রটা আছে, এটা যদি চাকরিতে বুঝতে পারবা। তো এইটা হলো আমাদের পুরো রেফ্রিজারেটর। ঠিক আছে? ওর মানে মূলত চারটা জিনিস থাকে যেগুলো নিয়ে আমরা concern। একটা হচ্ছে ওর একটা পাইপ থাকে, যেটা হচ্ছে ইভেপোরেটর, যে বাষ্পীভবন ভবন কুণ্ডলী থাকে। এটা একটা পার্ট, নাম্বার ওয়ান ধরে নাও। এটা ওর একটা অংশ, যেটা ওর মেজরিটির কাজ করে। এটা ওয়ান, এটা হচ্ছে ইভেপোরেটর পাইপ। আরেকটা কি থাকে, একটা হচ্ছে ঘনীভবন কুণ্ডলী, এটা দুই নম্বর। ঘনীভবন কুণ্ডলী। আচ্ছা, আর কি থাকে? ইভেপোরেটর মানে তোমার হচ্ছে বাষ্পীভবন কুণ্ডলী, ঘনীভবন কুণ্ডলী। একটা থাকে কম্প্রেসর, এটা হচ্ছে 3 নম্বর পার্ট দিলাম। একটা থাকে এক্সপেনশন পার্ট, এটা এইটা, এটাকে তুমি 4 নম্বর নাম দিবে। তো ও যেটা করে যে প্রথম তো সাইকেলটা এইভাবে শুরু হয়। দেখো একটু শুনো ভালো করে, এটা বইও পাবা। এমনি শুনো। তো ধরো না, তুমি কিছু খাবার ফ্রিজের ভিতর রাখি দিলে। ঠিক আছে? ফ্রিজের ভিতর রাখে দিলে। তো এই যে কুণ্ডলী গুলো দেখতে পাচ্ছ, সেগুলোর ভিতরে একটা আহ ওয়ার্কিং ফ্লুইড রাখে। ঠিক আছে? ওয়ার্কিং ফ্লুইড রাখে এই কুণ্ডলীর ভিতর। তো এই ওয়ার্কিং ফ্লুইডটাকে রেফ্রিজারেটরের হচ্ছে, না বলতেছি রেফ্রিজারেন্ট। ঠিক আছে? রেফ্রিজারেন্ট ওয়ার্কিং ফ্লুইডটাকে আমরা রেফ্রিজারেটরের জন্য বলবো কি? রেফ্রিজারেন্ট। সম্ভবত রেফ্রিজারেন্টই বলে। এখন এই রেফ্রিজারেন্ট হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফ্রেয়ন। তোমরা নাম শুনে থাকবে, ফ্রেয়ন। ফ্রেয়ন কি? এটা একটা কাইন্ড অফ একটা গ্যাস, যেটা তুমি বলতে পারো যে ডাইক্লোরো ট্রাইক্লোরোমিথেন, এটাকে তুমি ফ্রেয়ন বলতে পারো। তাহলে আমরা এই বাষ্পীভবন কুণ্ডলীটার ভিতরে কি রাখবো? একটা রেফ্রিজারেন্ট বা ওয়ার্কিং ফ্লুইড, যেটাই বলো, রেফ্রিজারেন্ট, যেমন ফ্রেয়ন। এটা একটা গ্যাস আছে। Okay? এখন এই গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে উদ্বায়ী, মানে
সহজে কি হতে পারে, বাষ্পীভূত হইতে পারে, উদ্বায়ী আর কি। ওকে, তো এই রেফ্রিজারেন্ট বা ফ্রেয়নটা ওই কুণ্ডলীর ভিতরে আছে, বাষ্পীভবন কুণ্ডলীর ভিতরে মিশ্রিত হয়। তো এখন যেটা হয় যে যখন তুমি ফ্রিজের ভিতরে খাবার রাখবা, তখন কি করবে, এই কুণ্ডলীটা মানে যেটা করবে, সে কুণ্ডলী এই বাষ্পীভবন কুণ্ডলীর ভিতরে যে আমাদের ফ্রেয়ন গ্যাসটা আছে, সেটা আমরা যেটা করব, আমরা এই যে কম্প্রেসর যেটা দিচ্ছি, কম্প্রেসর মানে হচ্ছে কি, কম্প্রেসর মানে হচ্ছে কি বলবো বাংলাতে কি, কম্প্রেসর হচ্ছে কম্প্রেসর জন্য কম্প্রেসর কাজ সংকুচিত করা, অটোমেটিক কমা। কম্প্রেসর দিয়ে আমরা যেটা করব, ওই যে বাষ্পীভবন কুণ্ডলীতে থাকা যে ফ্রেয়নটা আছে ওটাকে নিম্ন চাপে নিয়ে আসবে, মানে এটা নিয়ে যাওয়া হলো, ঠিক আছে, এটা ইয়া থেকে টিউশন থাকে যেটার মাধ্যমে ওই ফ্রেয়নটাকে নিম্ন চাপে নিয়ে যাওয়া। যখনই নিম্ন চাপে নিয়ে যাবে, ওই ফ্রেয়নটা যেটা করবে, বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে সে কি করবে, বাষ্প করাবে। আগে লিকুইড ছিল, লিকুইড থেকে বাষ্প করাবে, ঠিক আছে। এবং লিকুইড থেকে যখন বাষ্প পরিণত হবে, তাহলে সে এখানে কিছু তাকে, বুঝতে পারতেছো না? আচ্ছা, তোমার কি একই প্রবলেম? আচ্ছা, দাঁড়াও তো দেখো একখানে কি অবস্থা। নেট তো ঠিকই পাচ্ছে। আচ্ছা, এখন কি অবস্থা, এখন কি ক্লিয়ার দেখ বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি তাহলে কি বলি নাকি, শুনতে পাচ্ছি তো নাকি? ওকে, তাহলে ফ্রিজ, আমি তাহলে শুরু থেকে বলি আরেকবার। ফ্রিজে যে শীতলীকরণ প্রকোষ্ঠ আছে, মানে যেখানে তুমি আর কি খাবারটা রাখবে, ওইটার চারপাশে এই বাষ্পীভবন কুণ্ডলীটা আছে। যখন তুমি খাবারটা রাখবে, তখন যেটা হয় যে ফ্রিজ কি করে, ওই কম্প্রেসর দিয়ে ওই ফ্রেয়ন গ্যাসটাকে কমায় দেয়, মানে ওই ফ্রেয়ন গ্যাসের চাপটাকে কমায় দেয়। ফলে যেটা হয়, ফ্রেয়ন গ্যাসটা তরল থেকে বাষ্পে পরিণত হয়। তো তরল থেকে বাষ্পে পরিণত করার জন্য তাকে একটা সুপ্ত তাপ দিতে হবে, তাই না? এই সুপ্ত তাপ দিতে হবে। তখন এই তাপটা সে আসলে কোথা থেকে নেবে? ওই যে খাবারগুলো আছে, ওই খাবারগুলো থেকেই সে এই তাপটা নেবে, ঠিক আছে। তো এই যে বাষ্পীভবনের মাধ্যমে কি হচ্ছে, ওই তরল থেকে বাষ্প পরিণত হচ্ছে ফ্রেয়নটা। তো ওই জন্য ওই কি হবে, যে সুপ্ত তাপটা লাগতেছে সেই সুপ্ত তাপটা সে খাবার থেকে, তো খাবার থেকে নিলে এখন খাবারের তাপমাত্রা কমে গেল ওইখানে। তো এবার কি হইছে? আমাদের যে ফ্রেয়ন গ্যাসটা এটা বাষ্পে পরিণত হয়ে আছে। ওকে, এবার যেটা করবো আমরা, এই ফ্রেয়ন গ্যাসটাকে আমরা এই বাষ্পীভবন কুণ্ডলী থেকে ঘনীভবন কুণ্ডলীতে নিয়ে আসবো। এই পাশে, এই যে 2 নম্বরে দেখো, ঘনীভবন কুণ্ডলীতে যেটা হবে, ওকে আমরা কি করব, সংকুচিত করব, কম্প্রেস করে দেব, মানে বাইরে থেকে চাপ দেব। চাপ দিয়ে ওই ইয়াটা মানে কি বলে, ফ্রেয়নের যে বাষ্প অবস্থায় ছিল, সেটাকে চাপ দিতে দিতে ওটাকে তরলে পরিণত করার চেষ্টা করবে। তখন ও যখন আবার তরলে পরিণত হবে, তখন ও যে সুপ্ত তাপটা নিয়েছিল সেটা এবার কি করবে, বর্জন করবে বাইরের পরিবেশে। তো এই যে হিটটা দেখো, যে এখানে কিছু হিট বাইরে হয়ে যাচ্ছে, এই যে দেখো হিট বাইরে হয়ে যাচ্ছে। সেটা কিভাবে বের হচ্ছে, ওই যে ঘনীভবন কুণ্ডলীতে বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে, এজন্য যে সূক্ষ্ম তাপটা সে নিছিল সেটা এবার বাইরে বের করে দিচ্ছে। এটা আর কি পরিবেশে এই তাপটা লাগছে। তো এরকম করে কি হচ্ছে, যে এই পুরা ব্যাপারটা এবার আবার সে তরলে পরিণত হয়েছে, এই তরলটা আবার কি হলো, বাষ্পীভবন কুণ্ডলীতে যাবে, এবং এই প্রসেসটা হইতে থাকবে। অর্থাৎ বাষ্পীভবন কুণ্ডলীতে যখন যাবে তখন হিটটা নিবে, সূক্ষ্ম তাপটা নিবে খাবার থেকে, আবার ঘনীভবন কুণ্ডলীতে যখন আসবে তখন হিটটা বের করে। তো এই জিনিসটা পুরো চলতে থাকবে, এবং ফ্রিজটা এইভাবে তোমার কি করবে, খাবারগুলোকে মানে সিম্পল ব্যাখ্যাটা হচ্ছে। তো এইখানে একটা সুন্দর একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে দেখো, এই ডায়াগ্রামটা তুমি দেখতে পারো যে এখানে কি হচ্ছে।
এই ওয়ান হচ্ছে কনডেনসেশন। এখানে তুমি বোধহয় বুঝতে পারছো না, এটা হচ্ছে আসলে কি কিউএল, আর এটা সম্ভবত কিউএইচ। সরি, ভুল বললাম, কিউএইচ, আর এটা হচ্ছে কিউ। কনডেনসেশন মানে হচ্ছে ওই ঘনীভবন। ঘনীভবনে যেটা হয়, যখন ঘনীভূত হয় তখন কি করে ওই যে সুপ্ত তাপটা বর্জন করে, এই বর্ধিত তাপটা হচ্ছে কিউএইচ। ঠিক আছে? তারপর কি হলো, ও এক্সপেনশন ভালভে যাবে। এক্সপেনশন ভালভে যেটা হবে, ও হচ্ছে কনডেনসেশন থেকে এক্সপেনশন ভালভে যাওয়ার সময় ও যেটা করবে, যে এখানে এখানে তরল ছিল, এখানে তরল থাকবে। এইখানে যখন তরল অবস্থায় আসলো ইভাপোরেটরে, তখন কি হবে, এখানে ইভাপোরেটরে সুপ্ত তাপটা নিবে খাবার থেকে। অর্থাৎ এখানে কিউএল টেম্পারেচারটা নিবে বাইরে থেকে, মানে কোথা থেকে, এই থেকে, এই কি বলে, খাবার থেকে। তারপর এখান থেকে আবার কম্প্রেসরে যাবে। কম্প্রেসরে যায়, এই কম্প্রেসরটা যেটা কি করবে, ঘনীভবনের কাজটা করবে। এই পুরো প্রসেসটা চলতে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা কি হয়? এটা হয়তো তোমাদের খতে আসতে পারে। খতে, খতে মাঝি আসে, খতেই আসে আর কি। এই জিনিসটা রেফ্রিজারেটরে কিভাবে কাজ করে। বুঝতে পারছো? তাহলে উম, এই তো আজকে তাহলে এখান থেকে রাখি। আর ফিজ নিয়ে কয়েকটা অঙ্ক দেখানো যাইতে পারে, ফিজ রিলেটেড কোনো অঙ্ক দেখতে পারো। আচ্ছা, ফিজ নিয়ে অঙ্কগুলো আজকে আনিনি, কয়েকদিন দেখা দিব। ওইগুলো ওই ওরকমই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখান থেকে রাখতেছি। এরপরের দিন আমাদের তো আর দুইটা লেকচার লাগবে এই সাবজেক্টটা শেষ করতে। তো এন্ট্রপি পড়তে হবে, আর হচ্ছে আরেকটা পার্ট আছে, ওটা করলে শেষ হবে। ঠিক আছে, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম।